আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। সাউন্ড ঠিক আছে? একটু জানিও সাউন্ড ঠিক আছে কিনা, ছবি ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছ কিনা। শ্বেত রক্তকণিকা না? ঠিক আছে, আমরা শুরু করব। আমরা এর আগের ক্লাসে, মানে গতকালকের ক্লাসে আমরা কেন্দ্রমুখী বল নিয়ে আলোচনা করছিলাম। কেন্দ্রমুখী বলটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই চ্যাপ্টারের জন্য। কারণ তুমি দেখবা প্রশ্ন যদি টেস্ট পেপার খোলো তাহলে যে টাইপের সিকিউ প্রবলেমগুলো আসে এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে যে টাইপের প্রশ্নগুলো বেশি বেশি আসে সেগুলো অধিকাংশই কিন্তু কেন্দ্রমুখী বল রিলেটেড কোনো একটা ফেনোমেনার ম্যাথ আসে। বুঝছো? আমাদের জাস্ট আগের দিন যদি ক্লাস করে থাকো তাহলেই আজকের ক্লাস করতে পারবা, বুঝতে পারবা। ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে বসো। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, তোমাদের কলেজের পরীক্ষা শেষ হয়েছে না? তোমাদের কলেজে কি বলে ফার্স্ট টার্ম পরীক্ষা কি শেষ হয়েছে না সবার? মোটামুটি বেশিরভাগেরই শেষ। আমরা যতটুকু খোঁজ খবর নিছি মোটামুটি বেশিরভাগেরই শেষ। ঠিক আছে, না লেট করনি, টাইমলি আসছো। আমরা এখনো শুরু করিনি। বায়োলজি ক্লাস কেন? আজকে কি বায়োলজি ক্লাস নাকি? আজকে কি এই সময় কি বায়োলজি ক্লাস হচ্ছে তোমাদের? বায়োলজি ক্লাস আজকে তো হওয়ার কথা না, আর হলেও তো 7টার দিকে হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, গুড। যাক, বেশিরভাগেরই কলেজে পরীক্ষা শেষ। আবার অনেকেই বলছো যে না, কলেজে আবার সেকেন্ড টার্ম চলছে এখন। ঠিক আছে, পরীক্ষার মধ্যেই থাকতে হবে আসলে। হুম, পরীক্ষার মধ্যেই থাকতে হবে, ভয় পাওয়ার কিছু নাই। চলেন তাইলে আমরা শুরু করি। ঠিক আছে, আগে চলো প্রথমে একদম সহজ একটা ম্যাথ প্রবলেম দিয়ে আগে শুরু করব। তারপরে আমরা নতুন কিছু টপিকের মধ্যে দেখব। ঠিক আছে, ওকে, চলো বিসমিল্লাহ। ভাইয়া আমি আর্কাইভ থেকে মেকানিক্স করলাম ফিনিশ, এখন আপনারটাও দেখবো। দেখো, আমি এটুকু তোমাকে বলতে পারি, যদি তুমি শুধু আমার ক্লাস দেখো তাহলে অপূর্বর ক্লাসের কিছু জিনিস মিস যাবে। আবার যদি শুধু অপূর্বর ক্লাস দেখো বা আর্কাইভ ক্লাস দেখো তাহলে আমার একটা ক্লাসেরও কিছু জিনিস মিস যাবে। তো এই কারণে যদি সম্ভব হয় যে কোনো একটা ক্লাস ভালোভাবে শেষ করলেই কম্প্রিহেন্সিভলি ডান। হ্যাঁ, আর্কাইভে যদি শুধু অপূর্বর ক্লাসগুলো শেষ করে ফেলো ডান, আসলে আর পড়া লাগবে না। যদি আমার এই লাইভ ক্লাসগুলা পুরাটা দেখে দেখে শেষ করে ফেলো ডান, কোনো অসুবিধা নাই। কিন্তু রেকমেন্ডেড হচ্ছে যে দুইটা ক্লাসই, একটা যদি ফুল করো আর একটার অ্যাটলিস্ট আর্কাইভ মাস্ট, স্লাইডগুলা মাস্ট দেখো, বা ক্লাস একটু টেনে টেনে দেখো যে নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো কিছু দেখানো হয়েছে কিনা। যদি থাকে তাহলে তুমি নোট করে নিলা, এতে করে লাভ তোমারই। বুঝতে পারছো? ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি সবসময় বলি, একই পড়া তুমি দেখবা যখন সেকেন্ড টাইম থার্ড টাইম দেখা হয় তখন কিন্তু আরো সহজ লাগা শুরু করে। তো এই কারণে যদি আর্কাইভ করেও থাকো তাহলে লাইভ ক্লাসগুলোও করলে দেখবা যে হ্যাঁ, আগে যা বুঝছো আরেকটু জিনিসগুলা মাথার মধ্যে অন্যভাবে ঢুকবে। এবং যতভাবে একই জিনিস বুঝবা দেখবা যে ওই কনসেপ্টের যে স্ট্রেংথ সেটা আস্তে আস্তে আরও বেটার হবে। তো এই কারণে যেটা সাজেস্টেড সেটা হচ্ছে যে কোনো একটা ক্লাস পুরাটা শেষ করবা, করার পরে বাকিটুকু, বা করার পরে আরেকটা ক্লাস বা আর্কাইভের ক্লাসগুলো একটু স্লাইডে দেখো। ঠিক আছে, কিন্তু এটা মানে ম্যান্ডেটরি না, এটা হলো সাজেস্টেড, এই আর কি। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে কথা। ঠিক আছে, ফিজিক্সে একটু টাইম দিতে হয় না, অসুবিধা নাই, অসুবিধা নাই। ঠিক আছে, ওকে। তাইলে যারা লাইভ করে তাদেরকে আর্কাইভ দেখা লাগবে, ওই যে বললাম আর্কাইভের অ্যাটলিস্ট স্লাইডগুলো দেখবা, বা যদি আর্কাইভ করে থাকে তাহলে লাইভ ক্লাসের স্লাইডগুলো দেখবা। যদি কোনো ম্যাথ নতুন পাও, শিখলে তো তোমারই লাভ রে বাবা। যদি নতুন কোনো আইডিয়া পাও, নতুন কোনো জিনিস শিখতে পারো তাহলে তো তোমার জন্যই ভালো।
তো এটা আমরা বললাম এই কারণে, কারণ আমরা অনেকগুলা স্টুডেন্টদেরকে এভাবে দেখছি যারা ধরো কলেজে টপার, তারা দেখা যায় 2টা ক্লাসই কিন্তু আসলে করার টাইম বের করে তারপরে দেখতেছে। তো এই কারণে তোমাদেরকে এটা সাজেস্টেড, এটা করলে যে পরীক্ষা খারাপ হবে এরকমটা না, কিন্তু যে কোনো একটা ক্লাস ভালোভাবে শেষ করলেই এনাফ, আর লাগবে না। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, চলো চলো চলো, তাহলে আমরা শুরু করি। শুরু করি, ঠিক আছে। ওকে, ডান, চলো। সো আমরা ডাইনামিক্সের মেগা কোশ্চেন পুরাই আর্কাইভ থেকে আসছে। হ্যাঁ, ভালো তো, ভালো হয়েছে, তাহলে তো পারছই। ঠিক আছে, চলো শুরু করি আমরা, বিসমিল্লাহ। সো একদম শুরুতে একটা হালকা পাতলা প্রবলেম দিয়ে আমরা আগে শুরু করব। হ্যাঁ, যে কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই, আগের দিন যা পড়ছি সেই সূত্রগুলো একটুখানি ছোট্ট করে রিভিশন দিয়ে দিব। হ্যাঁ, সো দেখো আমাদের আজকে ক্লাস অনেক মজা আছে। হ্যাঁ, ভাল লাগবে দেখবা। সো আমরা প্রথমে দেখো কি বলছে, 0.250 কেজি ভরের একটা পাথর খণ্ডকে 0.75 মিটার লম্বা একটা সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘুরালে সুতার উপর টান নির্ণয় করো। এটাকে আমরা আগের দিন করছিলাম, মনে হয় না? মনে হয় না। সো দেখো, যখন আমরা একটা বস্তুকে এরকম টাইপেরই একটা ম্যাথ প্রবলেম করার কথা, এখন ডাটা সহ হুবহু মিলে গেছে কিনা আমি শিওর না, যাই হোক, দেখো আমাদের এইখানে মনে করো কোনো একটা পয়েন্ট থেকে আমরা একটা দড়ি বেঁধে কোনো একটা বস্তুকে ঘোরাচ্ছি। এই সবুজ কালারটা হচ্ছে একটা দড়ি, আর দড়ি বেঁধে আমরা একদম এই প্রান্তে কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। ঠিক আছে, এখন এখানকার কিছু ডেটা আমাদেরকে দিয়ে দিছে, আমাদেরকে বলে দিছে সুতার দৈর্ঘ্য। তাহলে বলো তো, সুতার যে দৈর্ঘ্যটা, এই সুতার দৈর্ঘ্যটা কি আমাদের তাহলে রেডিয়াসটা না ভাইয়া? সুতার যে দৈর্ঘ্যটা, সুতার দৈর্ঘ্যটা কি তাহলে আমাদের রেডিয়াস নির্দেশ করছে? রেডিয়াস তাহলে 0.75 মিটার। রেডিয়াসটা হচ্ছে 0.75 মিটার। কতখানি ভরের বস্তুকে ঘোরানো হচ্ছে বলেছে? কতখানি ভরের বস্তুকে ঘোরানো হচ্ছে? m সমান সমান হলো 0.250 কেজি। হ্যাঁ, 250 গ্রামের একটা ভরকে 0.75 মিটার লম্বা একটা সুতার প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার করে ঘোরানো হচ্ছে। তাহলে দেখো আমাদের এখানে প্রতি মিনিটে 90 বার ঘোরানো হচ্ছে, তাহলে ওমেগার মানটা আসলে কি দেওয়া আছে না? ওমেগা সমান সমান কত? তাহলে 90 বার ঘোরানো হচ্ছে, তাহলে একবার ঘুরলে 2 পাই কোণ ঘোরা ইনটু 90, এত রেডিয়ান ঘুরছে সে কত সময়ে? 60 সেকেন্ডে। তাহলে এইটা হলো আমাদের রেডিয়ান পার সেকেন্ড, এইটা হচ্ছে আমাদের রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দেখো, যখনই একটা বস্তু, আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম ভাইয়া, যখনই একটা বস্তু আমরা দেখি বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ঘোরার জন্য কি লাগে বলো? যে কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরানোর জন্য তাকে একটা কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিতে হয়, যোগান দিতে হয়। এই কেন্দ্রমুখী বলটা কোনো না কোনো ফোর্সকে যোগান দিতে হবে। সেটা টান বল হতে পারে, সেটা মহাকর্ষ বল হতে পারে, বা অন্য যে কোনো একটা ফোর্স হতে পারে, যেই ফোর্সটা মূলত কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে আমরা এখানে দেখো, এই বস্তুটা যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে ওকে একটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। সেই যোগানটা কে দিবে? সেই যোগানটা দিবে এই দড়িটা। দড়িটা যেটা করবে, যে এই বস্তুর সাথে দড়িটা যে যুক্ত, দড়িটা একটা টান বল দিবে। এই টান বলটাই কিন্তু আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিবে, এই টান বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে খেয়াল করো, আমরা এই কেন্দ্রমুখী বল কতটুকু লাগবে, এরকম স্পিডে, এরকম একটা রেডিয়াস নিয়ে যদি একটা বস্তুকে আমি ঘোরাতে চাই, তাহলে কেন্দ্রমুখী বল প্রয়োজন কতটুকু? প্রয়োজন হচ্ছে m ওমেগা স্কয়ার r। এতখানি টান বল আমাদের দরকার। এই দরকার যেটা, প্রয়োজন যেটা, সেটা কে সাপ্লাই দিবে? এই টান বলটা সাপ্লাই দিবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো সুতার উপরে টান কত সেটা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে ভাইয়া এম এর মান ছিল 0.25 কেজি, ওমেগার মান আমরা এইখান থেকে বের করলাম, যত আসে তত। ওমেগার মান এত স্কয়ার ইনটু আর এর মান হচ্ছে 0.75। এখন ভাইয়া এই ম্যাথটা তো বুঝলাম, সবাই বুঝছো? সবাই বুঝছো? একটু জানাও, সবাই বুঝেছো কিনা একটু জানাও।
এটা হচ্ছে আমাদের যে সুতার টান বলটা বের করতে বলেছে, সেই টান বল হচ্ছে এত নিউটন। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, বুঝছি। এখন কথা হলো এই প্রশ্নের কিছু ভ্যারিয়েশন আছে, মজার ভ্যারিয়েশন। ভ্যারিয়েশনটা কি জানো? ভ্যারিয়েশনটা হচ্ছে আমাদেরকে বলে সুতার পক্ষে সর্বোচ্চ 1000 নিউটন টান দেওয়া সম্ভব। ধরো আমাদেরকে যদি বলে দেয়, এটা একটা ভ্যারিয়েশন, এটা ম্যাথ ডান, এখানে ম্যাথ কমপ্লিট ডান। এটা এবার আসো একটা ডিফারেন্ট ভ্যারিয়েশন, ম্যাথের কিছু ভ্যারিয়েশন দিয়ে আরেকটা প্রশ্ন করতে পারে। প্রশ্নটা হচ্ছে আমাদেরকে ধরো বলে দিল যে একটা সুতার সর্বোচ্চ টান কত, সুতার সর্বোচ্চ টান কত। ধরো বলে দিল সুতা দিয়ে সর্বোচ্চ 500 নিউটন টান দেওয়া যায়। তার মানে যদি সুতাটার উপরে 500 নিউটন বলের বেশি দাও, তাইলে সুতাটা ঠাস করে ছিঁড়ে যাবে। সুতাটা সর্বোচ্চ 500 নিউটন পর্যন্ত সহ্য করতে পারে। টান বলের সর্বোচ্চ সহ্য করতে পারে কতটুকু? সেই সুতাটা 500 নিউটন পর্যন্ত সেইটা সর্বোচ্চ সহ্য করতে পারে। তাইলে সুতার সর্বোচ্চ টান যদি 500 নিউটন হয়, তাহলে খেয়াল করো আমাদেরকে যেটা জিজ্ঞেস করে, যদি সুতার টান 500 নিউটন হয় তাহলে সর্বোচ্চ কত বেগে ঘোরানো যাবে, সর্বোচ্চ কত বেগে ঘোরানো যাবে, কত বেগে ঘোরানো যাবে। বলো তো, তুমি যত জোরে ঘোরাচ্ছ তত ওমেগার মান বাড়ছে এবং টান বলের মান বাড়ছে। তাইলে যত স্পিড বাড়াতে থাকবা টান বল বাড়তে থাকবে। টান বল বাড়তে বাড়তে একটা সময় যদি সেটা 500-র বেশি হয়ে যায়, তাহলে দড়ি ঠাস করে ছিঁড়ে যাবে। তাইলে আমরা যদি এই লিমিটটা কত এটা জানি, যে সর্বোচ্চ টান দেওয়া যেতে পারে কত, সর্বোচ্চ টান যেটা টি সমান সমান তো আমরা জানি এফসি, এটা লেখা যায়। সর্বোচ্চ টান যদি আমাদের 500 নিউটন হয়, তাহলে এখানে ওই এম ভরের বস্তুকে সর্বোচ্চ কত স্পিডে আমরা ঘোরাতে পারবো, সেই ওমেগার মানটা কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। বলো প্রশ্ন কি বুঝছো? উত্তর কি বুঝছো? বলো। ক্লিয়ার তাহলে? হ্যাঁ, এখন দেখো ভাইয়া, তোমার এখানে যেমন আমি ওমেগা বের করছি, বলো তো তোমার প্রশ্নে কি চাইতে পারে না যে মিনিটে কয়বার ঘুরবে? তার মানে কি ওমেগা বের করে 2 পাই এন, ওমেগা সমান সমান 2 পাই এন, যদি বলে মিনিটে কতবার ঘুরবে, তাহলে ওমেগা সমান সমান 2 পাই এন। তুমি তাহলে এই এন এর মানটা যদি বের করো, তাহলেই কিন্তু তার ফ্রিকোয়েন্সিটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? অথবা যদি এটা চায় যে তার রৈখিক বেগ, সর্বোচ্চ রৈখিক বেগ কত হবে নির্ণয় করো, তাহলে কি আমরা এফসি এর জায়গায় যদি এম ভি স্কোয়ার বাই আর বসাই তাহলেও হবে না? সো মাথার মধ্যে কিন্তু এই আইডিয়াগুলা ভাইয়া রাখতে হবে, মাথায় এই আইডিয়াগুলা রাখতে হবে। যতগুলা সূত্র শিখছো প্রত্যেকটার সাথে একটার সাথে আরেকটার লিংক কিভাবে থাকতে পারে, কিভাবে হতে পারে, এইগুলা কিন্তু ভাইয়া চিন্তা করতে হবে। বুঝছো? ঠিক আছে। হ্যাঁ, কত বেগে ঘোরানো যাবে যদি এরকম প্রশ্ন করে, মূলত দেখা যাবে যদি রৈখিক বেগ হয় এটা মেনশন করে দেয়, কৌণিক বেগ হলেও মেনশন করে দেয়। কিন্তু আমরা এখানে যদি বলে কত বেগে ঘোরানো যাবে, তুমি উত্তরটা যে কোনো একটা ফরম্যাটে রাখলেই হবে। যদি বলে শুধু কত বেগে, তো এটা নিয়ে প্যারা খেও না, আগে বলো কনসেপ্টটা বুঝছো কিনা। আমরা সবসময় শোনো, যেটা কোনো একটা মানে ফিজিক্সের প্রবলেম যখন আমরা সলভ করি, তখন না আমরা অনেক বেশি ফোকাস করি কি কিভাবে সলভ করব। মানে আমি সমীকরণ বানাই ফেলছি, তারপরে কিভাবে এই সমাধানটা বের করব, কিভাবে ক্যালকুলেটর চেপে হিসাব করব, এইগুলাতে না তোমরা অনেক বেশি মানে থাকো, কনসার্ন থাকো। এটা একটা দিক থেকে ঠিক আছে, এইদিকে কনসার্ন থাকাটা দরকার, কারণ উত্তর যদি মানে ম্যাথমেটিক্যাল প্রসেসে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে তো নাম্বার কাটলে আলটিমেটলি জিরোই পাচ্ছ। কিন্তু আসলে ফিজিক্স পড়ার সময় মূল যেটাতে ফোকাস করা উচিত, সেটা হচ্ছে এই সমীকরণগুলা বুঝছি কিনা, সমীকরণগুলা কিভাবে আসছে, এই জিনিসটুকু ক্লিয়ার হলেই কিন্তু ফিজিক্সের পার্ট আসলে ডান হয়ে যায়। এর পরের যে অংশগুলা থাকবে, তুমি যদি যোগ বিয়োগে ভুল না করো, গুণভাগে ভুল না করো, তাইলেই কিন্তু আসলে বের করে ফেলতে পারবা। তো এই কারণে দেখবা অনেকে ফিজিক্সটাকে অনেক কঠিন বানায় ফেলে, এই কারণে যে দেখা যায় ভাইয়া কিছু ম্যাথ প্রবলেম দেখে, কিছু ম্যাথ প্রবলেমের মধ্যে দেখা যায় অনেক টাইপের ম্যাথের কনসেপ্ট সেখানে চলে আসে। কিন্তু দেখা যায় ম্যাথের কনসেপ্টগুলো এমন যেগুলো হয়তো এখনো সে ম্যাথমেটিক্সে পড়ে নাই।
তো যার কারণে হঠাৎ করে ফিজিক্স ওই ম্যাথের প্রবলেমগুলো দেখলে মনে করে কি ভাইয়া ফিজিক্স তাহলে অনেক কঠিন। কিন্তু এইটুকু খেয়াল করবা, যদি তুমি যখন এই দুইটা লেয়ারকে আলাদা করতে পারবা যে হ্যাঁ কোন পার্টটুকু ফিজিক্সের অংশ আর কোন পার্টটুকু ম্যাথমেটিক্সের অংশ, তখন দেখবা যে আস্তে আস্তে ফিজিক্সের পার্টটা তুমি আসলে ওই পার্টটুকু নিয়ে তুমি অনেক বেশি চিন্তা করতে পারতেছো। তুমি শুধুমাত্র ম্যাথমেটিক্যাল প্রসেসে কিভাবে আমি সলভ করতেছি ওইটা নিয়ে বেশি ব্যস্ত হচ্ছ না। সো আমাদের ফিজিক্সের মূল টার্গেটটা হচ্ছে এইটা যে আমরা যাতে করে একটা ম্যাথ প্রবলেম দেখলাম, সেই প্রবলেমটা দেখার পরে আমরা কিভাবে করে আমাদের এক্সিস্টিং যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলোর সাথে ম্যাথটাকে লিঙ্ক করে আমরা সমীকরণগুলো বিল্ড আপ করতে পারি। যখন তোমার সমীকরণ বিল্ড আপ করা শেষ, তখনই কিন্তু আসলে তোমার ফিজিক্সের পার্টটুকু শেষ। এরপরে ম্যাথমেটিক্সের পার্টটুকুর জন্য তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, হাতে সমাধান করতে পারো, অনেক অনেক টুলস আছে। বুঝতে পারছো? এই আর কি। ঠিক আছে, সো এইটার জন্য ভাইয়া ভয় পাবা না কোনো কিছু নিয়ে, ঠিক আছে? ফিজিক্সের যে বুঝার পার্টটুকু এগুলো কিন্তু ভেরি ইজি। সো এইবার আসো, খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, এটাও দেখবা মারাত্মক লাগবে, এটাও দেখবা খুব ভালো লাগবে। দেখো, সো আমরা এইখানে একটা কথা বলছে, আগে পড়ার দরকার নেই, আগে আমার কথাটা শুনো। যেটা বলছে কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে, যে কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে, তখন কেন্দ্রের দিক বরাবর তার সকল বলের লব্ধি হবে কেন্দ্রমুখী বলের সমান। তার মানে কি? তার মানে হচ্ছে দেখো, আমরা কি জানি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরলেই অবশ্যই তার একটা ত্বরণ আছে, এবং কেন্দ্রের দিকে যে ত্বরণ, সেই ত্বরণটাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণকে ভর দিয়ে গুণ করলে আমরা কেন্দ্রমুখী বল পাই। সো এই কেন্দ্রমুখী বলটাকে তো কাউকে না কাউকে সাপ্লাই দিতে হবে। তো এখানে যেটা বলছে, যখনই কোনো একটা বস্তুকে তুমি দেখবা বৃত্তাকার পথে ঘুরছে বা বৃত্তের চাপ বরাবর ঘুরছে, তার মানে কি? ধরো এটা তো একটা বৃত্তাকার পথ, তাই না? পুরাটা একটা বৃত্তাকার পথ। কিন্তু যদি এমন হয় যে, ধরো যদি এমন হয় যে আমাদের এটা কিন্তু কোনো বৃত্তাকার পথ হলো না, এটা একটা বৃত্তচাপ হলো। সো একটা বৃত্তচাপে ঘুরুক বা একটা বৃত্তাকার পথে ঘুরুক, যেভাবেই ঘুরুক না কেন, ওই বৃত্তচাপ বলো বা বৃত্তাকার পথ বলো, সেটা কিন্তু একটা ব্যাসার্ধ আছে, তাই না? বৃত্তচাপ বলো বা বৃত্তাকার পথ বলো, এটা একটা ব্যাসার্ধ আছে। যখন কোনো একটা বস্তু ধরো এরকম বৃত্তাকার পথ বরাবর ঘুরছে, ধরো আমি দড়ি দিয়ে একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, সে বৃত্তাকার পথে ঘুরলেই তার কিন্তু একটা কেন্দ্রের দিকে একটা বল অবশ্যই থাকতে হবে। কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল কাউকে না কাউকে যোগান দিতে হবে। সো এখানে যে কথাটা বলছে, যখন কোনো একটা বস্তু তুমি দেখবা বৃত্তাকার পথে ঘুরছে, তখন কেন্দ্রের দিক বরাবর, বস্তুর উপরে কেন্দ্রের দিক বরাবর সকল বলের লব্ধি হবে কেন্দ্রমুখী বলের সমান। সকল বলের লব্ধি হবে কেন্দ্রমুখী বলের সমান। এই জিনিসটার অ্যাপ্লিকেশন আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব। বলতো, যখন একটা বস্তু ঘুরছে তখন কিন্তু তার উপর অনেকগুলো বল কাজ করতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই, মনে করো কোনো একটা বস্তুকে আমি উলম্ব তলে ঘুরাচ্ছি, তখন কিন্তু ওই বস্তুটার উপর একটা টান বল কাজ করছে, একটা এমজি বল কাজ করছে। সো এই টান বল এবং এমজি বল তারা মিলেই কিন্তু বস্তুর উপর একটা কেন্দ্রমুখী বল সৃষ্টি করবে। তারা দুজনে মিলেই কিন্তু একটা কেন্দ্রমুখী বলের যোগান দিবে, সাপ্লাই দিবে। তো আমরা যে কোনো ধরনের বৃত্তাকার গতি অ্যানালাইসিস করার সময় প্রথম স্টেপ হচ্ছে, যে কোনো বৃত্তাকার গতি অ্যানালাইসিস করার সময় প্রথম স্টেপ হচ্ছে আমরা আগে দেখব বস্তুর উপরে কি কি বল কাজ করছে। প্রথমে আগে দেখব বস্তুর উপরে কি কি বল কাজ করছে। সো ওই বলগুলার কেন্দ্রের দিক বরাবর যে লব্ধি, সেটাই হচ্ছে সমান সমান কেন্দ্রমুখী বল। সো চলো আমরা কয়েকটা এক্সারসাইজ করি, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসো, কোনো বস্তুকে আমরা আনত তলে ঘোরাবো। এখন দেখো, কোনো একটা বস্তুকে আনত তলের ঘোরানোর কেসটা আমরা একটু আগেই কিন্তু দেখছি। মনে করো কোনো একটা বস্তুকে আমরা আনত তল বরাবর ঘোরাচ্ছি, এই দেখো এটা হচ্ছে আমাদের সেই সেন্টারটা, এবং যখন আমরা এই আনত তলে ঘোরাচ্ছি, এইভাবে করে বস্তুটা ঘুরছে, এইভাবে করে বস্তু ঘুরছে। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন,
খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবা। কোনো একটা বস্তুকে আমি আনত তল বরাবর ঘুরাবো, হ্যাঁ, সরি আনত না বলছি বারবার, আনত তলে না, আনুভূমিক তল হবে এটা, সরি। কোন একটা বস্তুকে আনুভূমিক তল বরাবর আমি মনে করো ঘুরাচ্ছি, আনুভূমিক তল বরাবর ঘুরাচ্ছি। এখন বলো তো এই বস্তুটা যখন আনুভূমিক তল বরাবর ঘুরবে, এটা তো দড়ি, এটা তো দড়ি। আচ্ছা বলো তো দড়িটাকে আমি সোজা রেখে কি কখনো বস্তুকে ঘুরাতে পারবো? দড়িটাকে একদম আনুভূমিক বরাবর রেখে, দড়িটাকে একদম আনুভূমিক বরাবর রেখে কি আমি ঘোরাতে পারবো? মানে যখন আমি বস্তুকে ঘোরাচ্ছি তখন দড়িটাকে কি আসলে আনুভূমিক বরাবর রাখা সম্ভব কি না? দড়িটাকে কি আনুভূমিক বরাবর রাখা সম্ভব কি না? কেন সম্ভব না কেউ বলতে পারবা? কেন সম্ভব না? দড়িটাকে কেন আমরা আনুভূমিক তল বরাবর রাখতে পারবো না? আনুভূমিক বরাবর কেন রাখতে পারবো না? ভেরি গুড। এমজির প্রভাবে আমরা কিন্তু কখনোই এই দড়িটাকে আনুভূমিক তল বরাবর রাখতে পারবো না। সো যেটা দেখা যাবে আদতে এই বস্তুটার উপরে কিন্তু দেখো কি কি বল কাজ করছে। এই বস্তুর উপরে কাজ করছে হলো নিচের দিকে একটা এমজি বল, আর এই দিক বরাবর কাজ করছে একটা টান বল। তাহলে দেখো এই এমজি বলটাকে ঠেকানোর জন্য কিন্তু বস্তুর উপরে উপরের দিকে কোনো বল নাই। তাহলে কি হবে? বস্তুকে এই জায়গা থাকতে পারবে? বস্তুটাকে একটু নিচের দিকে সরে আসবে না? তাহলে দেখো যখন আমাদের এই বস্তুটা একটুখানি নিচের দিকে সরে আসবে, একটুখানি নিচের দিকে এরকম নেমে আসবে, একটু যখন নিচের দিকে এভাবে নেমে আসবে তখন কিন্তু বস্তুটা আসলে কিভাবে করে ঘুরবে? তখন কিন্তু আমাদের এই বস্তুটা দেখো, তখন কিন্তু দেখা যাবে এই যে এটা যদি আমাদের সে সেন্টার পয়েন্টটা হয়, দেখো এই যে, তখন আমাদের বস্তুটা দেখা যাবে এইভাবে করে কিন্তু ঘুরবে, তাই না? দেখো এইভাবে করে ঘুরবে। তোমাকে একটা সিমুলেশন দেখায় আসি, চলো। এই দেখো এখানে একটু দাঁড়াও, ফোর্সগুলো একটু দেখাই। আচ্ছা ফোর্সগুলো পরে দেখাই, ডাইমেনশনগুলো, আচ্ছা হ্যাঁ দেখো। সো এইরকম ভাবে কিন্তু এটা এরকম নেমে যাবে। একটু পজ করি, দাঁড়াও পজ করি যেন, পজগুলা কোথায়? পজ কি আছে আদৌ? হ্যাঁ পজ আছে, ফ্রিজ। এই দেখো, আহা কই গেল, দেখো ঠিক এইটা যেভাবে করে ঘুরছে না, এটা যেইভাবে করে ঘুরছে, তোমরা কি স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ক্লিয়ার, গুড। সো এইখানে দেখা যাবে যে দড়িটা আমরা ইচ্ছা করছিলাম যে দড়িটা সোজা রেখে তারপরে ঘোরাতে, কিন্তু দড়িটা আসলে সোজা রেখে ঘোরানো যায় না। কি হচ্ছে দেখো, একটু নিচের দিকে কিন্তু এটা এরকম নেমে তারপরে এভাবে করে ঘুরছে। দেখো আবার দেখাই, এই যে দড়িটা দেখো এইভাবে করে কিন্তু বলটাকে নিয়ে সেটা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এইটাকে আমরা বলি আসলে কনিক্যাল পেন্ডুলাম। এখন কথা হচ্ছে কেন ভাইয়া এটা আরো নিচের দিকে নেমে গেল না? কেন? এমজি তো ভাইয়া নিচের দিকে কাজ করছে, তাহলে এটা কেন আরো নিচের দিকে নেমে গেল না? কেন আরো নিচের দিকে নামলো না? এই জায়গায় এসে কেন এটা স্থির হয়ে থাকলো? কারণ দেখো এই বস্তুটার উপরে বলো তো টান বল কোন দিকে কাজ করছে? টান বল কোন দিকে কাজ করছে? টান বল কাজ করছে বস্তু থেকে বাইরের দিকে, এই দিক বরাবর টান বল কাজ করছে। এই টান বলের ভাইয়া দুইটা উপাংশ আছে না? দুইটা উপাংশ আছে না? এই উপরের উপাংশটা কিন্তু তাকে এমজিটার সমান করে ব্যালেন্স করে রাখছে। এই টান বলের যে উপাংশটা, যেমন এটা যদি থিটা হয় এটাও তো তাহলে থিটা, একান্তর কোণ বলে, তাহলে এদিকে হচ্ছে টি কস থিটা আর এদিকে হচ্ছে টি সাইন থিটা। তাহলে দেখো এই টি কস থিটা যেটা, সেটা কিন্তু এমজিটার সমান হয়ে যাওয়ার পরে সেটা আর নিচে নামছে না, এটা এই ওয়াই অক্ষ বরাবর সেটা স্টেবল হয়ে গেছে। আর টি সাইন থিটা যেটা, সেইটা কিন্তু বস্তুটাকে ঘোরানোর জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিচ্ছে বা যোগান দিচ্ছে। বুঝতে পারছো? কোনো বস্তুকে যদি অনেক ফাস্ট ফাস্ট ঘোরানো হয়, দিব্য তোমার প্রশ্নটা অনেক সুন্দর, আমি এটা আপাতত মাথায় নিচ্ছি না, কিন্তু এটা আমাকে আবার করো। যে ভাই আমরা তো দেখি অনেক ফাস্ট যখন আমরা ঘুরাই তখন তো ভাই দড়ি সমান্তরালই থাকে, তাহলে ওইটার ক্ষেত্রে কিভাবে সমান্তরাল থাকতেছে ওই ব্যাপারটাই আসবো। আপাতত দেখো এইটুকু আগে ক্লিয়ার করি, তারপর এটা আসবো, তোমার এক্সট্রিম কেসগুলো নিয়ে আমরা আলোচনা করবো, অসুবিধা নেই। সো তাইলে দেখো এই টি সাইন থিটাটাই কিন্তু মূলত এম ভি স্কোয়ার বাই আর বা কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, যোগান দিচ্ছে। আর এই টি কস থিটা এমজি এটা একটা আরেকটাকে ব্যালেন্স করছে। বুঝতে পারছো? তো দেখো আমরা এইখান থেকে
যেই টাইপের জিনিসটা আসলো, তো আশা করি ছবিটা দেখে বুঝতে পারছো আসলে এটা কিভাবে ঘুরছে। ছবিটা দেখে আশা করি সবাই বুঝতে পারছো এটা কিভাবে করে ঘুরছে। তাইলে মনে করো আমাদের এই যে কোণটা, এই কোণটা যদি থিটা হয়, এই দিক বরাবর যদি টান বল টি কাজ করে, এই টি এর ভাইয়া দুইটা উপাংশ, একটা হচ্ছে উপরের দিকে, একটা হলো এই দিক বরাবর। তো এটা যদি থিটা হয়, এটাও একান্তর কোণ বলে থিটা, তাহলে এদিক বরাবর উপাংশ হচ্ছে টি কস থিটা, যার নিচের দিকের বল হচ্ছে গিয়ে এমজিটাকে যেটা ব্যালেন্স করছে, আর এই দিক বরাবর টি এর যে উপাংশটা সেটা হচ্ছে আমাদের টি সাইন থিটা। এই টি সাইন থিটাটাই মূলত আমাদের কি করছে বলতো, কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি, টি কস থিটা এটা হলো আমাদের এমজিটার যোগান দিচ্ছে, এবং টি সাইন থিটা এইটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। বলো এইটুকু পর্যন্ত সবাই কি ক্লিয়ার কিনা একটু বলো, এইটুকু পর্যন্ত সবাই কি বুঝেছো কিনা, ক্লিয়ার কিনা এইটুকু একটু বলো। বুঝছি ভাইয়া, ক্লিয়ার, জি ক্লিয়ার, গুড, সহজ জিনিস একদম, ভেরি ইজি, এখন পর্যন্ত খুবই সহজ। আচ্ছা এখন ভাইয়া যদি আমাদেরকে এই প্রশ্ন করে, এই যে ববটা যে ঘুরছে, এই যে ববটা ঘুরছে, এই ববের কৌণিক বেগ বের করো, অথবা বলল যে এই ববটার পর্যায়কাল বের করো। বলতো যখনই পর্যায়কাল বের করতে বলবে, পর্যায়কালের সাথে কোন জিনিসটার রিলেশন আছে বলতো, পর্যায়কালের সাথে কোন জিনিসটার রিলেশন আছে। সাপোজ আমাকে এরকম একটা কেস দিয়ে বললো ভাই পর্যায়কাল বের করো, তুমি চিন্তাটা শুরু করবা কোথা থেকে, থিংকিং প্রসেসটা কি হবে তোমার। সো দেখো যখন পর্যায়কালের কথা বললো ভাইয়া, পর্যায়কালের সাথে কার সম্পর্ক আছে, কৌণিক বেগ, ওমেগা, ভেরি গুড ভেরি গুড, এই লিঙ্ক আপ গুলা করতে পারলে ভাইয়া ফিজিক্স ভেরি ইজি। সো এই পর্যায়কালের সাথে আমাদের সম্পর্ক আছে ওমেগার। আচ্ছা বলো তো এইখান থেকে কি কোথা থেকে আমরা ওমেগা পাই, এখান থেকে কোথাও থেকে কি আমরা ওমেগা পাই, কোথাও থেকে কি আমরা ওমেগা পাই বলো তো, এই দুইটা ইকুয়েশন থেকে কোনো জায়গা থেকে ওমেগা বের করা পসিবল কিনা একটু চিন্তা করে বলো তো। এফসি, ভেরি গুড, কারণ এর মধ্যে কিন্তু এফসি মানে কি, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল সমান কি লেখা যায়, এম ভি স্কোয়ার বাই আর লেখা যায়। তাইলে দেখো আমরা এই এফসি সমান সমান যখন এম ওমেগা স্কোয়ার আর লিখবো, এর মধ্যে ওমেগা আছে, তার মানে আমি কৌণিক বেগ পেয়ে যাব, এবং কৌণিক বেগ পেয়ে গেলে তুমি কিন্তু পর্যায়কাল যেটা সেটাও কিন্তু পেয়ে যাবা, পর্যায়কাল যেটা সেটাও কিন্তু পেয়ে যাবা, বুঝতে পারছো। সো তাইলে দেখো এই যে তুমি সম্পর্কটা করতে পারলে না, এখান থেকে তুমি নিজেই এখন অনেক অনেক প্রশ্ন বানাইতে পারবা। সাপোজ তোমাকে যদি আরেকটু সমীকরণগুলো ডেভেলপ করি, হ্যাঁ চলো আরেকটু সমীকরণগুলো ডেভেলপ করি, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। সো মনে করো আমরা 2 নাম্বার ইকুয়েশন যেটা সেটাকে 1 নাম্বার ইকুয়েশনটা দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে কি হয় দেখো, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, বুঝছো তো, টি টি কাটাকাটি হয়ে গেছে, টি টি কাটাকাটি হয়ে গেছে, সমান সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর ডিভাইডেড বাই এম জি। তাহলে এখান থেকে আসলো ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান আসছে এম এম কাটাকাটি করে ফেললে ওমেগা স্কোয়ার আর ডিভাইডেড বাই জি, ওমেগা স্কোয়ার আর ডিভাইডেড বাই জি। তাইলে দেখো সাপোজ আমাকে বলে দিল, দেখি তোমরা এটা কিভাবে চিন্তা করো, এই সুতার দৈর্ঘ্য মনে করো বলে দিল এল, সুতার দৈর্ঘ্য মনে করো বলে দিল এল। তাহলে বলো তো এইখানে আমাদের এই আরটা মূলত কি নির্দেশ করছে, আরটা তো ব্যাসার্ধ নির্দেশ করছে, যেই বৃত্তাকার পথে বস্তুটা ঘুরছে তার ব্যাসার্ধ নির্দেশ করছে। বলো তো দেখি এই আর এর জায়গায় তাহলে কি বসাবা, আর এর জায়গায় তাহলে কি বসাবা, আর এর জায়গায় এল বসাবা বলছো, কিন্তু আসলে কি এল বলতো, যখন এটা এরকম একটু বাঁকায় গেছে তখন ভাইয়া এইটার রেডিয়াস, তার রেডিয়াস কিন্তু এখন এইটা, এইটুকু হচ্ছে তার রেডিয়াসটা, তার রেডিয়াস কিন্তু এটা ছিল কখন, যখন একদম যদি এভাবে করে ঘোরাতে পারতাম তখন এটা হতো তার রেডিয়াস, কিন্তু যখন এরকম তখন তার রেডিয়াস কি আসলে এল, এল সাইন থিটা, গুড। সো তখন আমাদের যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা কিন্তু দেখো যদি এইটুকুর দৈর্ঘ্য হয় এল, তাহলে এইটা হবে এল সাইন থিটা, ইজি, ভেরি ইজি। তাহলে আমরা এখান থেকে কিন্তু দেখো আর এর জায়গাতে লিখতে পারি, আর সমান সমান লিখতে পারি
আর সমান সমান লিখতে পারি ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার এল সাইন থিটা ডিভাইডেড বাই জি। ওমেগা স্কোয়ার এল সাইন থিটা ডিভাইডেড বাই জি। দেখো এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, এইটুকু পর্যন্ত আপনারা বুঝেছেন কিনা দেখেন, দেখেন 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 এইটুকু পর্যন্ত আপনারা বুঝেছেন কিনা। ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। এই ফেসবুকে লাইভ হচ্ছে, ফেসবুকে লাইভ হচ্ছে, ওকে। সো দেখো এইবার আসো, আমাদের মেইন টার্গেট কি ছিল ভাইয়া? মেইন টার্গেট হলো পর্যায়কালের সাথে একটা সম্পর্ক বের করা। তাহলে আমরা ওমেগা কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারবো। দেখি এখানে ট্যান থিটা আছে, এখানে সাইন থিটা আছে। ট্যান থিটাকে আবার কি লেখা যায়? ট্যান থিটাকে লেখা যায় সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান সমান এই জিনিসটা আসে। এইখান থেকে আমরা চাইলে সাইন থিটা কাটাকাটি করে ফেলতে পারি। তাহলে দেখো ওমেগা স্কোয়ার এইটা সমান সমান কি আসছে? ওমেগা স্কোয়ার সমান সমান আসছে জি ডিভাইডেড বাই এল কস থিটা, এল কস থিটা। তাহলে এখান থেকে আমরা পাই যে ওমেগা সমান সমান হচ্ছে স্কোয়ার রুট অফ জি ডিভাইডেড বাই এল কস থিটা, এল কস থিটা। ঠিক আছে ভাইয়া, ওমেগা যখন পেয়ে গিয়েছো, ওমেগা যখন পেয়ে গিয়েছো তখন বলো তো পর্যায়কাল কিভাবে বের করতে পারবা? 2π/t, এটাই তো ওমেগার মান। এই 2π/t সমান সমান যদি এইটা হয় তাহলে t সমান সমান কত? 2π√L cos থিটা ডিভাইডেড বাই জি। ঠিক আছে, 2π স্কোয়ার রুট অফ L cos থিটা ডিভাইডেড বাই জি। বুঝেছো? তোমরা ক্লাস 9-10 থাকতে কি সরল দোলক পড়ছিলা? তোমরা ক্লাস 9-10 থাকতে কি সরল দোলক পড়ছিলা? চ্যাপ্টার 7-এ সম্ভবত তোমাদের ছিল, সূত্রের কোনো প্রমাণ ছিল না সেখানে, কিন্তু চ্যাপ্টার 7-এর একদম শুরুতে ওই যে কিছু কি বলে পর্যায়কালের সমীকরণ দেওয়া ছিল। একটা স্প্রিং যুক্ত বস্তুর একটা পর্যায়কালের সমীকরণ দেওয়া ছিল, আর একটা হচ্ছে এই সরল দোলকের একটা পর্যায়কালের সমীকরণ দেওয়া ছিল। তো সেইখানে দেখো তো অনেকটা এরকম টাইপের একটা সূত্র পাইছিলাম না আমরা? সেইটার জিনিসটা কি ছিল? সেইটার জিনিসটা ছিল যে কোনো একটা সরল দোলক যার কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এল, এটাকে যদি আমি খুবই ছোট একটা কোণে ঘুরতে দেই, খুবই ছোট একটা কোণে ঘুরতে দেই, তাহলে তার যে পর্যায়কালের সমীকরণ সেটা হচ্ছে 2π√L ডিভাইডেড বাই জি। 2π√L ডিভাইডেড বাই জি। এখানে এল এর পরিচয়টা কি ছিল বলো তো? এল এর পরিচয়টা ছিল সুতার এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা ছিল, সুতার এই দৈর্ঘ্যটা ছিল। তো বলো তো এইখানেও আসলে আমাদের এই সুতাটার এই উলম্ব দৈর্ঘ্যটা আসলে কতটুকু? এই যে সুতাটা তো এরকম বাঁকানো আছে, সুতার উলম্ব দৈর্ঘ্যটা কি আসলে এল কস থিটা না? সো দেখো তুমি যদি একটা সরল দোলক নিয়ে কোন একটা সরল দোলককে এরকম থিটা ডিগ্রি কোণে বাঁকায় তারপরে ছেড়ে দাও, ধরো কোন একটা সরল দোলক নিলা, সেই সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য হলো এইটুকুর সমান, এবং সেটাকে তুমি এরকম থিটা ডিগ্রি কোণে বাঁকায় নিয়ে তারপরে ছেড়ে দিলা। সো যদি থিটা ডিগ্রি কোণে বাঁকায় নিয়ে ছেড়ে দাও তখন দেখা যাবে যে ওইটার পুরাটা একটা স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগছে ততক্ষণে আমাদের এই কনিকাল পেন্ডুলামটা পুরাটা ঘুরে আবার আগের জায়গায় চলে আসছে। বুঝতে পারছো? পুরাটা ঘুরে আবার আগের জায়গায় চলে আসছে। ঠিক আছে, সো দেখো এটাকে বলছি আমরা কি কনিকাল পেন্ডুলাম। এই যে কনিকাল পেন্ডুলামটা হচ্ছে এইভাবে করে ঘুরছে, এই যে এইভাবে করে ঘুরছে, এইভাবে করে ঘুরছে। কিন্তু সরল দোলক কিন্তু এভাবে ঘোরে না। সরল এটা কিন্তু দেখো এরকম একটা রাউন্ড মোশন আছে। সরল দোলক কি করে? সরল দোলক এইভাবে এইভাবে করে ঘোরে, একটা প্লেনে সেটা ঘুরে, এরকম একটা প্লেনে কিন্তু সেটা ঘুরতে থাকে, এরকম একটা প্লেনে ঘুরতে থাকে। সো দেখবা যদি ওরকম এল কস থিটা দৈর্ঘ্য, এই যে এটুকু এল কস থিটা দৈর্ঘ্য নাও, তাহলে পুরাটা ঘুরে আবার আগের জায়গাতে আসতে, পুরাটা ঘুরে আবার আগের জায়গাতে আসতে দেখা যাবে এর যেই পর্যায়কাল সময়টা লাগছে ওই সরল দোলকের সেম পর্যায়কাল পরিমাণ সময় লাগবে। এটা জাস্ট একটা অবজারভেশন। ঠিক আছে,
ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। এখন ভাইয়া দেখো আসলে যে তুমি যদি এই থিওরিটা আসলে জানো, এখান থেকে ভাইয়া অনেক অনেক টাইপের ম্যাথ প্রবলেম তোমাকে দিতে পারে এবং তুমি নিজেই ম্যাথ বানায় করতে পারবা। ধরো তোমাকে কেউ জানতে চাইলো পর্যায়কাল কত, তোমাকে এল বলে দিছে, থিটা বলে দিছে, তাহলে কি পর্যায়কাল বের করতে পারবা না? পারবা। আচ্ছা, যদি তোমার কাছে চাই রৈখিক বেগ নির্ণয় করতে, আমরা যে একটু আগে ওমেগা বের করলাম, এই ওমেগার জায়গায় তুমি কি ভি বের করতে পারবা না? ভি ইজ ইকুয়ালস টু কি? ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর। তাহলে আমরা এই ওমেগার জায়গাতে যদি ভি ডিভাইডেড বাই আর মানে কত ছিল? এল সাইন থিটা। আর মানে কত ছিল? এল সাইন থিটা। এইটা যদি নেই তাহলে কিন্তু ভি এর মানটা বের হয়ে যাবে। তো ভাইয়া আসলে তুমি দেখবা ফিজিক্সে কিন্তু এরকম কনসেপ্টের জায়গা খুব বেশি না, কিন্তু কনসেপ্টে কয়েকটা হলেও মূলত ম্যাথ কিন্তু অনেক অনেক টাইপের ম্যাথ এখান থেকে বানায় দেওয়া যায়। প্রশ্ন হয়তো এল দেওয়া নাই, বলছে এরকম পর্যায়কাল হইতে কত এল লাগবে, এরকম পর্যায়কাল পেতে কত থিটা কোণ হওয়া লাগবে। সো এত থিটা কোণে আছে, তার পর্যায়কাল কত? যেমন এখান থেকে দেখো, এই সমীকরণের দিকে তাকাও, এল আছে, থিটা আছে, ওমেগা বের করতে বললো। ওমেগা বের না করতে বললে ভি বের করতে বললো। ঠিক আছে, তোমাকে বের করতে বলতে পারে মিনিটে কয়বার ঘুরবে, তার কম্পাঙ্ক বের করতে বলতে পারে। তো মেইন কাহিনী হচ্ছে ভাইয়া, একটার সাথে আরেকটার যে লিঙ্কগুলা আছে সেগুলা বুঝতে হবে। এবং এগুলা এরকম না, এরকম যেন না হয় যে ভাইয়া এই ম্যাথটা ভাইয়া যেমনে করছে, এই ম্যাথটা আসলে আমি খালি এটাই পারবো, এর থেকে যদি আমাকে এই ম্যাথে পর্যায়কাল চাইছে, যদি এই ম্যাথে আমাকে কম্পাঙ্ক চাই, তাইলে তো ভাইয়া কেমনে বের করবো, পারি না, এরকমটা যেন তোমাদের মধ্যে না হয়। সো এটা ডেভেলপ করতে হয় কিভাবে? এই জিনিসটা ডেভেলপ করার জন্য নিজেকে নিজে পড়াতে হয়, যেটা সব সময় বলি, যে তুমি একটা জিনিস পড়লা, পড়ার পরে এটা নিয়ে একটু ভাববা, একটু চিন্তা করতে হবে, নিজে নিজে আরেকবার নিজেকে পড়াতে হবে, তাইলে দেখবা আস্তে আস্তে জিনিসগুলা সহজ হয়ে যাবে। বুঝতে পারছো? থিঙ্কিং কিন্তু এই কয়েকটাই। দেখবা তুমি ফিজিক্স, এই যে অনেকগুলা ক্লাস হচ্ছে, এতগুলা ক্লাস নেওয়ার কারণ কি? এতগুলা ক্লাস নেওয়ার কারণ হচ্ছে আমরা একদম ধরে ধরে তোমাকে দেখাই দিচ্ছি যে দেখো একটার সাথে আরেকটা লিঙ্কগুলা কোন জায়গায়। তোমাকে এই ক্লাসগুলা থেকেই আসলে তুমি যদি ভালোভাবে শেষ করতে পারো, মোটামুটি অলরেডি সবগুলা চেইন তোমার কানেক্টেড হয়ে যাবে। পাশাপাশি তোমাকে আরও চেষ্টা করতে হবে যে ভাইয়া যেগুলা পড়াইছে এর বাইরে গিয়ে আমি আরও কোনো জিনিস চিন্তা করতে পারি কিনা। দেখবা যত বেশি চিন্তা করবা তত আস্তে আস্তে ফিজিক্সটা তোমার কাছে সহজ হইতে থাকবে, তত আস্তে আস্তে ইজি হইতে থাকবে। এবং যেটা বললাম, টোটাল কনসেপ্টের পরিমাণ কিন্তু ফিজিক্সে খুব অল্প, খুবই কয়েকটা জিনিস। তুমি দেখো এই যে আমরা যত রৈখিক গতির যত টাইপের ম্যাথ প্রবলেম করছি, এই যে 8টা 10টা 12টা মতন ক্লাস নিছি, সেখানে আসলে টপিক কিন্তু হাতে গোনা। সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ, এই একটা থিওরি দিয়ে কিন্তু দেখো 4টা 5টা ক্লাসে কত টাইপের প্রবলেম আমরা সলভ করছি, কিন্তু থিওরি কিন্তু এই সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ, যে একটা বস্তু দেখব, তার উপরে কি কি বল কাজ করতেছে, তাদের লব্ধি সমান সমান এম এ। এই একটা জিনিস দিয়ে কতগুলা কেস আমরা কভার করছি, কত টাইপের ম্যাথ আমরা দেখছি। তুমি দেখো যখন কপিকলের ম্যাথ আসলো, কপিকলের ম্যাথে কি নতুন কোনো থিওরি আমরা পড়ছি আসলে, নাকি সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ ওইটাই ছিল? যখন আমরা ঘর্ষণ বল পড়ছি, ঘর্ষণ বল সমান সমান মিউ ইন্টু আর, জাস্ট এইটুকু শিখছি, কিন্তু কিন্তু ওই রিলেটেড যত ম্যাথ পড়ছো, স্ট্রেট এটা যখন ভূমির সমান্তরালে আনত তলে, আনত তলের সাথে আবার একটা বল দিয়ে দিছি, ভাই সব কিছুই কিন্তু এই সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ। বুঝতে পারছো? ঠিক আছে না? মারাত্মক প্রবলেম ভাইয়া, পড়ানোর সময় স্লাইডে একটা আর একটা জল্পনা কল্পনা শুরু করি, এইটা ক্লাসের মধ্যে করবা না। লাইভ ক্লাসটা হচ্ছে কি, লাইভ ক্লাসের মধ্যে তুমি জাস্ট যতটুকু দেখানো হচ্ছে সেই জিনিসগুলো তুমি ঠান্ডা মাথায় খালি শোনো, ইনপুট নাও, যে প্রশ্নগুলো মাথায় আসতেছে ওগুলো একটু সাইডে লিখে রেখে ওই চিন্তা অফ করে দাও, তারপরে জাস্ট ক্লাসটা ফলো করো, ক্লাসটাকে শেষ হোক, এরপরে আবার ওইগুলো নিয়ে চিন্তা করো। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? সো এই হচ্ছে ব্যাপার। এরপর দেখো কি আসলো, সেই ভরবেগের সংরক্ষণশীলতা। ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমাদের হচ্ছে ওই স্থিতিস্থাপক সংঘর্ষ। তো আলটিমেটলি কিন্তু এই গুটি কয়েকটা টপিকই, তারপর দেখো ধরো রকেটের যে টপিক পড়লাম, রকেটটা কি আলটিমেটলি সেই ভরবেগের সংরক্ষণশীলতা থেকেই কিন্তু।
ঠিক আছে? তো এটার জন্য বলছি যে তোমরা চেষ্টা করবা যে ওই থিওরিগুলো ভালোভাবে বুঝতে, থিওরির একটার সাথে আরেকটা লিঙ্কগুলো কোথায়, এই লিঙ্কগুলো ধরার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তাহলে দেখবা যে কোনো টাইপের ম্যাথ তখন যেভাবেই আসুক না কেন নিজে নিজে করে ফেলতে পারবা। বুঝতে পারছো? এই আর কি। ঠিক আছে ভাইয়া, পরে চিন্তা করার টাইম থাকে না, থাকলে এনার্জি থাকে না, না এটা ভুল। দেখো আমরা ওই যে সবসময় করি কি, মনে করি চিন্তা করার জন্য মানে ঘটা করে বসতে হবে, আসলে না। তুমি যখন পড়া শেষ করে উঠছো ওই সময় থেকে তোমার চিন্তা শুরু হয়ে যাবে আসলে। এবং এই চিন্তাটা করতে তখন একদমই বোরিং লাগবে না, যখন তুমি পড়ার আনন্দটা খুঁজে পাবা। যখন মনে হবে যে না ঠিক আছে পড়তে ভাল লাগছে, আরে এই জিনিসটা তো ইন্টারেস্টিং, দেখি তো এটা কি হলো, আচ্ছা ওইটা কেন হলো, এটা কেন হলো, যখন এগুলো চিন্তা করতে ভাল লাগবে তখন ভাই বিশ্বাস করো এই যে ঘাড় ধরে পড়তে বসানো বা জোর করে পড়তে বসা এইটা মনেই হবে না তোমার। মানে মনে হবে যে সারাক্ষণই পড়াশোনার মধ্যে আছো, কিন্তু বোরিং লাগবে না কখনো। বুঝতে পারছো? তো ওই জিনিসটা আনন্দটা পাওয়ার জন্য একটু ধৈর্যশীল হইতে হয় শুরুতে, একটু স্থির করতে হয় নিজেকে। একটু স্থির হও, একটু দেখো, পড়ো, বুঝো, তারপরে ওইগুলো নিয়ে একটু চিন্তা করো। ভাইয়া তোমরা গেমস যখন খেলো তখন কি হয়, গেমস খেলার কেন ভাল লাগে, পড়াশোনায় কেন ভাল লাগে না? গেমসও তো একটা কাজ। গেমস খেলা ভাল লাগে কারণ কি? কারণ আমি কষ্ট করতেছি, ইনস্ট্যান্ট একটা রিওয়ার্ড পাচ্ছি। ধরো ফিফা খেলতেছি, খেলতে 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 যেই গোল দিলাম, কষ্ট করছি, গোল দেখতেছি, আমার নামের পাশে একটা স্কোর কার্ড, আরে জোস, আমি আপগ্রেড হচ্ছি, মনে হচ্ছে যে আমি আগায় গেলাম। সো ইনস্ট্যান্ট একটা রিওয়ার্ড পাওয়া যায়, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে রিওয়ার্ডটা পাওয়ার জন্য প্রথমে আগে একটু ধৈর্য ধরে নিজেকে আগে একটু সময় নিতে হয়, একটু কষ্টর মধ্যে দিয়ে আগে যেতে হয়। তবে একবার যদি ওই আনন্দটা পেয়ে যাইতে পারো তাইলে কিন্তু ওই নিজেই নিজেকে তখন পড়াইতে পারবা। বুঝতে পারছো? এই আর কি। ঠিক আছে চলো তাইলে আমরা শুরু করি। তাইলে এই টপিকটা আশা করি বুঝতে পারছো, এবং এখান থেকে এখন যেভাবেই প্রশ্ন আসুক না কেন ইনশাল্লাহ পারবা। পরীক্ষার জন্য ভাইয়া ম্যাথ সলভ করার কিন্তু কোনো বিকল্প নাই। পরীক্ষায় যখন আসবে, এটা আবার অনেকে ভুল করো, অনেকে কি করো মানে অতিরিক্ত লেভেলে সায়েন্টিস্ট হয়ে যাও। ইন্টারমিডিয়েটে আবার এইটা হইতে গেলে একটু বিপদ আছে রেজাল্টের ক্ষেত্রে, যদি রেজাল্ট নিয়ে চিন্তা করো। অনেকে যেটা দেখা যায়, আমি একটু বলে রাখি, যে দেখা যায় ভাই এক চ্যাপ্টার পড়ছি, এই এক চ্যাপ্টার নিয়েই আমি অনেক সময় পার করে ফেলতেছি। অনেক সময় পার করে ফেলতেছি কেমন, যে যে সমস্ত চিন্তাগুলো করতেছি এই চিন্তাগুলো আসলে আমার একাডেমিকের জন্য এখন প্রয়োজনীয় না, এরকম টাইপের কিছু টপিক থাকবে। সো অনেকে আছে যারা হচ্ছে এগুলা কভার করেই সামনে আগাইতে পারে, এবং তাদের ক্ষেত্রে দেখা যায় তারা অনেক অ্যাডভান্সড। অনেকের ক্ষেত্রে ক্লাস 9-10-এ থাকতেই ইন্টারমিডিয়েটের বই পড়া শুরু করছে, এরকম ছেলে পেলে আছে। কিন্তু যদি এরকমটা না হয় তোমার ক্ষেত্রে, যেটা আমার ক্ষেত্রেও ছিল, যে আমি ওরকম 9-10-এ থাকতে ইন্টারমিডিয়েটের বই পড়তাম না। আমার কলেজে এক ফ্রেন্ড ছিল, সে হচ্ছে তোমার ক্লাস 9-10-এ থাকতে ও হলো ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারের বইয়ের পড়া শেষ, রিডিং পড়া শেষ। ও জানে বুঝে অনেক কিছু সম্পর্কে ওর আইডিয়া আছে। তো আমি ওই লেভেলের ছিলাম না, আমি একেবারে ইন্টারে উঠেই তারপরে পড়াশোনা করা শুরু করছি। তো সেই ক্ষেত্রে ধরো তোমাদের মধ্যে যারা আমার মতন, যে ভাই না আমি ইন্টারে উঠেই পড়াশোনা করা শুরু করছি, তাদের জন্য যেটা সাজেশন থাকবে, যে যেই টাইপের প্রবলেমগুলো তুমি এখন সলভ করছো, ক্লাসে যেগুলা করানো হয়েছে এর মধ্যে থাকো, এর মধ্যে থেকে যত টাইপের চিন্তা করা সম্ভব সেগুলা চিন্তা করো। চিন্তা মানে কিন্তু এই না যে তোমাকে নতুন কোনো থিওরি আবিষ্কার করতে হবে। চিন্তা বলতে বোঝাচ্ছি যা পড়ানো হয়েছে সেইটা কি তুমি আসলে নিজে নিজে পারছো কিনা। যেই থিওরিটা ক্লাসে আমি অলরেডি দেখাই ফেলছি, এই থিওরিটা কি তুমি আসলে নিজে নিজে খাতায় লিখে আসতে পারবা কিনা, এইটা হচ্ছে চিন্তা করার কথা বলছি। এবং যখন প্র্যাকটিস করতেছো, প্র্যাকটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা বললাম কয়েকটা এক্সট্রিম কেস আছে। একটা এক্সট্রিম কেসের মানুষজন হচ্ছে যে ভাই শুধু থিওরি বুঝছি, ওকে ডান, আমি বুঝছি যে কোনো ম্যাথ আসলে পারবো, কিন্তু দেখা যায় পরীক্ষায় আসলে পারতেছে না। তার কারণটা হচ্ছে আসলে ভাষার সাথে, গণিতের যে ভাষাটা আছে, ফিজিক্সের ম্যাথে যে ভাষাটা আছে, সেই ভাষাটার সাথে ওরা থিওরিটাকে লিঙ্ক করতে পারে না। সো তুমি থিওরি অনেক ভালোভাবে বুঝছো, কিন্তু থিওরির সাথে ওই ম্যাথটাকে তুমি লিঙ্ক করতে পারতেছো না, যে আচ্ছা প্রশ্নটা দেওয়া আছে এটার সাথে কোন থিওরিটা যায়। তো এইটার জন্য ম্যাথ প্র্যাকটিসটা করা জরুরি। এবং ম্যাথ কোত্থেকে করবা? আমাদের টেক্সট বইয়ের আমাদের যেই প্র্যাকটিস শিট তোমাদের কাছে দেওয়া হয়েছে সেটার জাস্ট ইজি মিডিয়ামগুলো শেষ করো, তুমি ডান, আর কিছু লাগবে না। অথবা
তপন স্যারের বই নাও বা সেলু স্যারের বই নাও, বইয়ের লাস্টে যে প্রবলেমগুলো উদাহরণে করে দেওয়া আছে সেইগুলো ভালোভাবে শেষ করো, পরের চ্যাপ্টারে যাও, ইউ আর ডান, আর কিছু লাগবে না। বুঝতে পারছো? এবং যখন সময় পাবা হাতে, চ্যাপ্টার অনেক আগায় গেছে, তখন তারপরে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের প্রবলেমগুলো দেখতে পারো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের ক্লাসের কন্টেন্টগুলো যদি ভালোভাবে শেষ করো তাহলে প্রশ্ন ব্যাংকের আসলে 95% ম্যাথ ডান। আর যেগুলো করানো হচ্ছে না এগুলো অলরেডি তুমি খুবই সহজ বলে করানো হচ্ছে না। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে পয়েন্ট, যে আমাদের যে টাইপের ম্যাথ আছে তোমার প্র্যাকটিস করার সময় জাস্ট এটা খেয়াল রাখবা যে ভাই থিওরি, আমি একটা ম্যাথ র্যান্ডমলি পড়লাম, র্যান্ডমলি পড়ে কি আমি বুঝতে পারতেছি কিনা এটা কোন থিওরি দিয়ে এটা সলভ করতে হবে। সো যদি থিওরিটা একবার মাথার মধ্যে লিঙ্ক করতে পারো যে হ্যাঁ প্রবলেম এইটা, থিওরি এটা, ঠিক আছে ডান, তারপর এরপরে তুমি নিজেই পারবা আসলে। বুঝতে পারছো? সেলু স্যার, তপন স্যার দুজনে বই আছে, তপন স্যার এটা করতে পারো বা সেলু স্যার এটা, ইচ্ছা, কোনো অসুবিধা নেই ভাই, একটা বই কমপ্লিটলি শেষ করো, ঠিক আছে, তারপরে পরের চ্যাপ্টারে আগায় যাও, ঠিক আছে? ওকে। প্র্যাকটিস করলেও পারি না, না এরকম হওয়ার কথা না। প্র্যাকটিস করলে কি যেই ম্যাথ প্র্যাকটিস করছো সেই ম্যাথ আর পারো না? এটা কখনো হয়? ধরো আমি একটু আগে ওই যে টান বলের যে ম্যাথ করাইলাম, এই ম্যাথ তোমাকে যদি আজকে রাত্রেবেলা 12টার সময় করতে দেওয়া হয়, তুমি পারবা না এই ম্যাথটা সলভ করতে? অবশ্যই পারবা। সো ম্যাথ পারতেছো না, এটার মেইন কারণটা হচ্ছে প্র্যাকটিস কম হচ্ছে, আর কিচ্ছু না। সো নতুন কোনো টাইপের ম্যাথ তুমি যদি পাও, নতুন একটা ম্যাথ পাইছো, সেই ম্যাথটা না পারাটা খুব স্বাভাবিক, এটা নিয়ে একদমই বদার্ড হবা না। তুমি সব পড়া শেষ, অনেকগুলা ক্লাস করছো, বই ভালো মতন পড়ছো, নতুন একটা প্রবলেম তোমাকে দিলাম, পারবা না, এটা খুব স্বাভাবিক। যদি আগে কোনো প্রবলেম করা না থাকে, না পারাটা খুব স্বাভাবিক। কিন্তু অ্যাটলিস্ট ওই প্রশ্নটা দেখে ওই প্রশ্নটার সাথে কোন কোন থিওরিগুলা যাইতে পারে এই আইডিয়াটা রাখাটা ইম্পর্টেন্ট। এই আইডিয়াটুকু করতে পারলেই হবে, যে এটা কি আসলে কৌণিক বেগ দিয়ে সলভ করতে হইবে, নাকি এটা ভরবেগের সংরক্ষণ দিয়ে, নাকি এটা হচ্ছে আমরা ভেক্টর দিয়ে সলভ করতে হবে, কিভাবে করা যায়, এটা কোন টাইপের প্রবলেমের মধ্যে পড়ছে, এই জিনিসটা যদি গেস করতে পারো এটাই অনেক। এবং তুমি দেখবা ভাইয়া মেজরিটি কেসে তুমি ম্যাথ পারতেছো না কোন জায়গায়, ফিজিক্সের পার্টটা বুঝে গেছো ডান, ম্যাথের ক্যালকুলেশনে গিয়ে তুমি সাফার করতেছো, হয়তো উত্তরে মেলে নাই, এই ডানে বামে কোনো একটা যোগ বিয়োগে ভুল করে ফেলছো, আর বসাইতে গিয়ে এল বসাই ফেলছো, এরকম ছোটখাটো টাইপের কিছু ভুলের জন্য আমরা মনে করি যা ফিজিক্স মনে হয় পারতেছি না, কিন্তু না, ফিজিক্সের পারা কতটুকু, তুমি যেই থিওরি আছে, যেই ম্যাথ আছে, থিওরির সাথে ম্যাথটাকে লিঙ্ক করাই ফেলতে পারছো, ইউ আর ডান। এরপরে ম্যাথ করার জন্য দেখবা যে যোগ বিয়োগ ঠিকঠাক হচ্ছে কিনা। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, সহজ, বেশি কঠিন করতে যাবা না কোনো কিছুই। ওকে, সো দেখো আমরা এবার আসি কোনো বস্তুকে উলম্ব তলে আমরা এবার ঘোরাতে চাই। আচ্ছা, উলম্ব তলে ঘোরানোর আগে আমরা একটা কাজ করে আসি, দাঁড়াও, আরো কয়েকটা কেস দেখে আসি। যে উত্তল, সমতল এবং অবতল শেপের ব্রিজের উপর দিয়ে গাড়ি চলার সময় প্রযুক্ত বল, একটা সিম্পল কেস আগে একটু দেখো। এই কাহিনীটা কি বলছে, টপিকটা কি বলছে দেখো। এটা একটা সমতল রাস্তা, এই সমতল রাস্তার উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে। এই যে আমি যেহেতু জগৎ বিখ্যাত আর্টিস্ট, আমি কোনো রকমের স্মার্ট বোর্ডের টুল ছাড়াই ছবিটা এঁকে ফেললাম, ঠিক আছে? বলো সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। সো একটা সমতল রাস্তার উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে, বিএমডাব্লিউ, বিএমডাব্লিউ গাড়ি যাচ্ছে, এদিক বরাবর যাচ্ছে গাড়িটা। সো এখন আমাদেরকে বলো তো সমতল রাস্তায় যখন চলছে তখন এই রাস্তাটা গাড়ির উপরে কি পরিমাণ বল প্রয়োগ করছে? পৃথিবী এই গাড়িটাকে নিচের দিকে এমজি বলে টানছে, এবং প্রতিক্রিয়া স্বরূপ এই রাস্তাটা কিন্তু গাড়িটার উপরের দিকে একটা বল প্রয়োগ করছে, সেটা কত? গাড়িটার উপরে একটা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর। তাহলে এইখানে প্রতিক্রিয়া বল আর যেটা, সেটা হচ্ছে সিম্পলি এমজি এর সমান, অর্থাৎ রাস্তাটা গাড়িটার উপরে এই সিম্পল প্রতিক্রিয়া বলটাই প্রয়োগ করছে। বলো এইটা কি আমরা বুঝছি না? এটা কি ভেরি সিম্পল না? এইটা সহজ না? এই যে থিওরির সাথে লিঙ্ক ডেভেলপ করবো কিভাবে, এটার জন্যই চিন্তা করতে হবে, এটা চিন্তা ছাড়া হবে না, ভাবতে হবে।
চিন্তা করতে হবে। চিন্তায় যদি শ্রম না দাও তাহলে এটা হবে না। ক্লাসগুলা করো, করার পরে চিন্তা করো যে ভাইয়া এই কাজটা কেন করলো। ঝামেলা হচ্ছে কি বেশিরভাগ সময় আমরা বলে দিই যে আসলে কেন এই চিন্তাটা করছি। তো তোমার কাছে চিন্তা করার জন্য আসলে খুব বেশি জিনিস থাকে না। সো এটার জন্য যারা চিন্তা করতে প্রবলেম হচ্ছে, তোমরা একটা কাজ করতে পারো, ক্লাসগুলো ভালোভাবে ফলো করো, দেখবা যে কথাগুলো শুনতে শুনতেই নিজের মধ্যে ওই চিন্তাটা ডেভেলপ হয়ে যাবে। কিন্তু মনোযোগ দিয়ে আগে শুনতে হবে, ঠিক আছে? তাহলে এটা সিম্পল, ভেরি সিম্পল। এইবার আসো আমরা দেখি যে কোনো একটা ধরো উত্তল রাস্তা, উত্তল একটা ব্রিজ, হ্যাঁ, উত্তল একটা ব্রিজ। তো ভাইয়া উত্তল ব্রিজ বলতে কেমন? ধরো এটা তো বৃত্ত এঁকে ফেললেন, একটা উত্তল ব্রিজ একটু দেখাই। হ্যাঁ, এইটা হচ্ছে একটা উত্তল টাইপের ব্রিজ। এইটা হলো আমাদের একটা উত্তল ব্রিজ, ঠিক আছে? এইটা হলো আমাদের একটা উত্তল ব্রিজ। না থাক, অসুবিধা নাই। এইখানে আমরা দেখলাম এইটা হচ্ছে মনে করো সেই সেন্টারটা। এটা একটা উত্তল ব্রিজ, এটা একটা সেন্টার, এবং এই ব্রিজের উপর দিয়ে একটা গাড়ি যাবে। এখন এই ব্রিজের উপর দিয়ে একটা বিএমডব্লিউ গাড়ি যাবে। এই যে দেখো, এই ব্রিজটার উপর দিয়ে এখনই আমি একটা বিএমডব্লিউ গাড়িকে পাঠাবো। এই যে গাড়িটা, সো এই গাড়িটাকে আমি হচ্ছে এর উপর দিয়ে পাঠাতে চাই, ঠিক আছে? এই গাড়িটাকে আমি এর উপর দিয়ে পাঠাতে চাই কত বেগে? ভি বেগে। তাহলে খেয়াল করো গাড়িটা কি হবে, গাড়িটা এইভাবে করে কিন্তু এই বৃত্তাকার পথটা অতিক্রম করবে। সো মনে করো এটা হচ্ছে আমাদের একটা ব্রিজ, একটা উত্তল শেপের একটা ব্রিজ এইটা। তো এই বেগে যে গাড়িটা আছে, গাড়িটা এই বেগে সেটা এই ব্রিজটাকে অতিক্রম করবে, এই বেগে ব্রিজটাকে অতিক্রম করবে। এখন তাইলে বলো, প্রথমে যেহেতু এটা কি একটা বৃত্তাকার পথে যাচ্ছে না বলো তো, তাহলে কি বলছি? এই যে থিওরির সাথে ফেনোমেনা লিঙ্ক করো, থিওরির সাথে ঘটনা লিঙ্ক করো। সো বৃত্তাকার পথে যাচ্ছে, তার মানেই এখানে কি আছে বলো? তার মানে এখানে কি বল আছে বলো? তার মানে এখানে কি আছে? এফসি আছে, কেন্দ্রমুখী বল আছে। এখন এই কেন্দ্রমুখী বল তো কাউকে না কাউকে সাপ্লাই দিতে হবে। যেহেতু এই গাড়িটা ঘুরবে, তাহলে কেন্দ্রমুখী বল তো কাউকে না কাউকে সাপ্লাই দিতে হবে। তাহলে কে সাপ্লাই দিবে সেইটা বোঝার জন্য আমরা আগে যেটা করব, গাড়ির উপরে যতগুলা বল কাজ করছে সেই বলগুলা আগে আমরা দেখব যে কোন কোন বল এই গাড়ির উপরে কাজ করছে, ঠিক আছে? কোন কোন বল এই গাড়ির উপরে কাজ করছে। তাহলে দেখি তো কোন কোন বল এই গাড়ির উপরে কাজ করছে। দেখো, গাড়ির উপরে নিচের দিকে একটা বল কাজ করছে, সেটা হলো এমজি। গাড়িটার দিকে নিচের দিকে একটা বল কাজ করছে, সেটা কি? এইটা হলো এমজি। আচ্ছা, ভালো কথা। গাড়ির উপরে কি আর কোনো বল কাজ করছে বলো তো? আর কি কি, আর কোন বল কাজ করছে গাড়িটার উপরে? গাড়ির উপরে আর বল কাজ করছে বলো তো? এই প্রতিক্রিয়া বল সবসময় কোন দিক বরাবর কাজ করবে? প্রতিক্রিয়া বলটা নর্মাল অবস্থায় কোন দিক বরাবর কাজ করবে? কোন দিক বরাবর কাজ করবে? এই উপরের দিকে। প্রতিক্রিয়া বলটা কি উপরের দিকে এভাবে কাজ করবে? এমজির অপোজিটে প্রতিক্রিয়া বল কাজ করবে না। প্রতিক্রিয়া বল সব সময় তলের সাথে লম্ব বরাবর কাজ করবে। এই যে এটা হচ্ছে ফিজিক্সের থিওরিটা, যে প্রতিক্রিয়া বল সবসময় কোন দিকে কাজ করবে? তলের সাথে লম্ব বরাবর। সো এরপরে সারা জীবনে যখনই তুমি প্রতিক্রিয়া বলের কোনো একটা কিছু পাবা, মনে রেখো এটা তলের সাথে লম্ব বরাবর কাজ করবে, কিছু স্পেশাল কেস ছাড়া। কিছু স্পেশাল কেস যেমন যখন আমরা হাঁটি তখন মেঝেকে একটু কোনাকুনি একটা বল প্রয়োগ করি, মেঝেও আমাদেরকে কোনাকুনি একটা বল প্রয়োগ করে, সেগুলো স্পেশাল কেস। কিন্তু যখন দাঁড়ায় আসি বা নিজেকে সোজা রেখে হাঁটছি ওই সময় কিন্তু, বা কোনো একটা বস্তু সোজা যাচ্ছে ওই সময় কিন্তু তলের সাথে সবসময় লম্ব বরাবর কাজ করবে। তাহলে এইটা হচ্ছে তল, তলের সাথে লম্ব বরাবর বল কিন্তু এইটা, এইটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল আর, ঠিক আছে? এখন দেখো আমাদের ওই যে বলছিলাম কেন্দ্রমুখী বল কিভাবে হিসাব করতে হয়। বস্তুর উপর যতগুলা বল কাজ করছে সেগুলো আগে তুমি আগে দেখে নিলা। বলতো এই দুইটা বল ছাড়া আর কি কোনো বল এখানে কাজ করছে? বলতো এই বল দুইটা ছাড়া আর কি কোনো বল এই বস্তুর উপরে কাজ করছে? না, কোনো ঘর্ষণ বল নাই এখানে, কোনো ঘর্ষণ বল নাই। ধরে নাও, ধরে নাও কোনো ঘর্ষণ বল নাই। এই যে আমি জানতাম এটা অনেকে বলবা যে হ্যাঁ ভাই কাজ করতেছে, তো এখানে একটা কেন্দ্রমুখী বল কাজ করছে। কিন্তু দেখো কেন্দ্রমুখী বল কিন্তু নিজে কোনো বল না। কেন্দ্রমুখী বল জাস্ট একটা অ্যামাউন্ট। ওই যে বলছিলাম না, দোকানে গিয়ে ক্যালকুলেটর যখন কিনবা তখন দোকানদার তোমাকে একটা অ্যামাউন্ট জানাবে যে ভাই এই ক্যালকুলেটরটা নিতে 1000 টাকা লাগবে। তো তুমি ওই অ্যামাউন্ট পরিমাণ টাকা সাপ্লাই দিবা।
কিন্তু ওই কেন্দ্রমুখী ঠিক একইভাবে কেন্দ্রমুখী বল হচ্ছে জাস্ট একটা অ্যামাউন্ট, এটা কিন্তু কোনো বল না। এই বলগুলা মিলে কেন্দ্রমুখী বল সাপ্লাই দিতে হবে, যোগান দিতে হবে। বুঝতে পারছো? তাহলে দেখো এখান থেকে আমাদের প্রথমে আগে দেখতে হবে কেন্দ্রমুখী বল কোন দিকে কাজ করে বলো তো। কেন্দ্রমুখী বল কোন দিকে কাজ করবে? কেন্দ্রমুখী বল কাজ করবে হচ্ছে কেন্দ্রের দিক বরাবর। তাইলে চলো আমরা কেন্দ্রের দিক বরাবর যেহেতু কেন্দ্রমুখী বল কাজ করে, আমরা প্রত্যেকটা বলকে কেন্দ্রের দিক বরাবর তার উপাংশ কত আছে সেইটা আগে অ্যানালাইসিস করি। কেন্দ্রের দিক বরাবর তার উপাংশ কত সেইটা আগে অ্যানালাইসিস করি। তাহলে দেখো এটা যদি এমজি হয়, মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে বলো তো এমজি এর এদিক বরাবর যে উপাংশ সেটা কত হবে? এমজি কস থিটা হবে না? এবং এদিক বরাবর যে উপাংশটা সেটা কত হবে? এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। তো যখন আমি এমজিটাকে ভেঙে ফেললাম, কেটে ফেললাম, দুইটা উপাংশে ভাগ করে ফেললাম, তখন কিন্তু এইটা আর নাই, এটাকে কেটে দুইটা উপাংশে ভাগ করে ফেললাম। এখন খেয়াল করো আমাদের যেই বলগুলো আছে কেন্দ্রের দিক বরাবর যেই বলগুলো আছে, এই কেন্দ্রের দিক বরাবর বলগুলাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে। যেমন এই বস্তুটার উপরে দেখো একটা এমজি কস থিটা বল কাজ করছে কেন্দ্রের দিকে, আর কেন্দ্রের বিপরীত দিকে একটা আর বল কাজ করছে। এরা মারামারি করেই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এরা দুইটা দুই দিকে কাজ করছে, এরা মারামারি করেই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে। সো যেটা বলছিলাম যে প্রথমে আমরা কেন্দ্রমুখী বল হিসাব করার সময় প্রথমে যে কাজটা করব, যখনই কেন্দ্রমুখী বলের কনসেপ্ট কখন আসবে, যখনই দেখব কোন একটা বস্তু ঘুরছে তখনই সেখানে কেন্দ্রমুখী বলের কনসেপ্ট আসবে, এবং আমরা দেখব বস্তুর উপরে কি কি বল কাজ করছে। সো যতগুলা বল কাজ করছে সেগুলো আমরা আগে এঁকে নিলাম, তারপরে আমরা দেখলাম আচ্ছা দেখি তো কেন্দ্রের দিক বরাবর কোন কোন বল আছে। কেন্দ্রের দিক বরাবর বল আছে দুইটা, একটা আর একটা এমজি কস থিটা। এরা দুইটা মিলেই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। এখন তোমরা আমাকে একটু বলো তো দেখি, যদি এই গাড়িটা ঘুরতে থাকে তাহলে এমজি কস থিটা এবং আর এই দুইটার মধ্যে কার মান বড়? যদি এটা ঘুরে তাহলে আর এবং এমজি কস থিটার মধ্যে কার মান বড় বলো তো? কার মান বড়? এমজি কস থিটার মান কিন্তু বড়। কারণ দেখো যদি দুইটা, অনেকে বলছে ভাই সমান সমান, আচ্ছা ভাইয়া যদি সমান সমান হয় তাহলে কি কোনো কেন্দ্রমুখী বল কেউ সাপ্লাই দিল? এমজি কস থিটার মান ধরো 10, আর এর মানও ধরো 10, 10 10 কাটাকাটি করে 0, তাহলে কেন্দ্রমুখী বল যোগান দেওয়ার জন্য কি কোনো কিছু অবশিষ্ট থাকলো? থাকলো না। তাহলে কেন্দ্রমুখী বল তো যোগান দিতে হবে। তাইলে আমরা এখানে যদি কেন্দ্রমুখী বল থাকতে হয় তাহলে কাকে জিততে হবে বলো তো? আর কে জিততে হবে না এমজি কস থিটাকে জিততে হবে? কাকে জিততে হবে? এমজি কস থিটাকে জিততে হবে। সো তাহলে এখানে দেখো আমরা লিখব যে এমজি কস থিটা, এমজি কস থিটা যেটা এই দিকে কাজ করছে মাইনাস আর, মাইনাস আর, এরা দুইটা মিলে আমাদের এফ সিটাকে সাপ্লাই দিবে, কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এই ফিজিক্স শেষ, ফিজিক্সের কাজ এখানে শেষ। তাহলে এমজি কস থিটা যেটা সেটা হচ্ছে দেখো কেন্দ্রের দিক বরাবর, আর যেহেতু কেন্দ্রের বিপরীত দিকে, এরা দুইটা মারামারি করেই কিন্তু যতটুকু বেঁচে থাকবে সেটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। বুঝতে পারছো? ঠিক আছে। এফ এ মানে কোনটাকে বলতেছো? এফ এ কোন বলটা আবার? এফ এ করতে পেলা? ঠিক আছে। সো তাহলে এটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের সমান। তাহলে আমাদের বলো তো এই গাড়ির উপরে প্রযুক্ত বল কোনটা? রাস্তাটা গাড়ির উপরে কোন বলটা দিচ্ছে? রাস্তাটা গাড়ির উপরে কোন বলটা দিচ্ছে? এমজি কস থিটা দিচ্ছে? আর দিচ্ছে না এফসি দিচ্ছে বলো তো? রাস্তাটা গাড়ির উপরে কোন বল দিচ্ছে? আর দিচ্ছে। গুড। তাহলে আমরা আর সমান সমান কি লিখতে পারি? এমজি কস থিটা মাইনাস এফসি, এমজি কস থিটা মাইনাস এফসি। তাহলে এই এফসি এর জায়গায় আমি তখন বসাবো এমভি স্কোয়ার বাই আর, এফসির জায়গায় আমি বসাতে পারি এমভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই আর এর পরিচয় কি? আর হচ্ছে এই ব্যাসার্ধ, আর হচ্ছে এটার ব্যাসার্ধ, যেই ব্যাসার্ধ নিয়ে বস্তুটা ঘুরছে সেইটা, সেই ব্যাসার্ধ আর। এম হচ্ছে গাড়ির ভর, ভি হচ্ছে গাড়ির ওই মুহূর্তে যেই বেগটা সেইটা, গাড়ির ওই মুহূর্তে যেই বেগটা সেইটা। যদি গাড়িটা এভাবে সমবেগে যেতে থাকে তাহলে ভি চেঞ্জ হবে না, কিন্তু যদি পরে ভ্যারি করে তাহলে ভি চেঞ্জ হবে। এই আর কি কাহিনী। এবার আমি তোমাদেরকে বলবো যদি অবতল রাস্তা হয়,
অবতল রাস্তা হয়, তাহলে সমীকরণটা কি হবে এইটা তোমরা একটু নিজেরা বের করো তো দেখি, নিজের একটু মাথা খাটায় বের করো। যদি অবতল রাস্তা হয় সেই ক্ষেত্রে কি হবে এটা একটু নিজেরা মাথা খাটায় বের করো। যদি অবতল রাস্তা হয় তাহলে কি হবে? সো মনে করলাম আমাদের গাড়িটা এই জায়গাতে আছে, ঠিক আছে, গাড়িটা এই জায়গাতে আছে, গাড়িটা মূলত এইরকম একটা অবতল রাস্তা যার ব্যাসার্ধ হলো আর, এই আর এর মধ্যে দিয়ে যাচ্ছে। গাড়িটার এদিক বরাবর বেগ হচ্ছে গিয়ে ভি এবং বস্তুটার উপরে নিচের দিকে যে বল কাজ করছে সেটা হলো এমজি এবং তল বরাবর তার যে প্রতিক্রিয়া সেটা হচ্ছে আর। তাহলে দেখো আমরা বস্তু ঘুরছে তাই এটুকু শিওর কেন্দ্রমুখী বলের কিছু একটা আছে। তাহলে বস্তু যখন ঘুরছে কেন্দ্রমুখী বল এখানে অবশ্যই আছে। তাহলে আমরা এখন আগে দেখব বস্তুর উপরে কি কি বল কাজ করছে। দেখলাম একটা এমজি একটা আর, এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে আমরা দেখব বলগুলার কেন্দ্রের দিক বরাবর এদের অবস্থা কি। যেমন এমজিটার যদি আমি এই কোণটাকে ধরো থিটা বলি, এটাকে যদি থিটা বলি, তাহলে এই এমজিটার এদিক বরাবর একটা উপাংশ থাকবে, এদিক বরাবর একটা উপাংশ থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে কোনটা থিটা? থিটা হচ্ছে এইটা। এইটা যদি থিটা হয়, দেখো এইটা যদি থিটা হয় এটাও তাহলে থিটা, তাহলে এমজির এই থিটার কোণে যে উপাংশ সেটা কত হবে? এমজি কস থিটা হবে। আর এদিক বরাবর এমজি সাইন থিটা, এটা আমাদের দরকার নাই। কেন দরকার নাই? কারণ এই এমজি সাইন থিটা তো কেন্দ্রের দিক বরাবর না। তাহলে একটা হলো আর আর একটা হলো এমজি কস থিটা। এবার আমাকে বলো সমীকরণটা কি হবে? সমীকরণটা কি হবে? এখানে কে বড় হবে, আর বড় হবে না এমজি কস থিটা বড় হবে? আলফাফা লিখে ফেলছো, হয়েছে তোমারটা। তারপরে নাজরিন ইয়াসমিন, হ্যাঁ তোমারটাও হয়েছে, কিন্তু মাইনাস এমজি না তো। হ্যাঁ মিমেরটা হয়েছে আর বড় হবে, তাই না? রাজর্ষি বিশ্বাস হয়েছে, ফাহমিদারটা হয়েছে, হ্যাঁ গুড। সো তাহলে তাহলে দেখো আমরা এখান থেকে আর বেশি এমজি কস থিটা কম, তাহলে আর মাইনাস এমজি কস থিটা, এই যে আর মাইনাস এমজি কস থিটা এটাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে। কেন ভাইয়া এমজি কস থিটা মাইনাস আর কেন লিখলেন না? এই জায়গাতে তোমার চিন্তার কাহিনী হচ্ছে এই জায়গাটা, তোমার চিন্তার কাহিনী হলো এই জায়গাটা। দেখো আর মাইনাস এমজি কস থিটা, যদি বস্তু বৃত্তাকার পথে ঘুরতে চায় তাহলে ওই বৃত্তচাপের যে কেন্দ্র সে কেন্দ্রের দিক বরাবর কেন্দ্রমুখী বল থাকতে হবে না? তাহলে কেন্দ্রের দিক বরাবর যেটা কাজ করছে সেটা অবশ্যই বেশি হতে হবে, অন্য বলটা ছোট হতে হবে। তাহলে আর মাইনাস এমজি কস থিটা এরা দুইটা মিলেই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে। ধরো আর এর মান হলো 100, এমজি কস থিটার মান 60, তাহলে 100 মাইনাস 60 সমান সমান 40, অর্থাৎ ওই 40 হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাইলে আমরা এখান থেকে কিন্তু দেখো আর সমান সমান যেটা লিখতে পারি এটা হচ্ছে এফ সি প্লাস এমজি কস থিটা, অর্থাৎ রাস্তার কি পরিমাণ ধাক্কা দিচ্ছে গাড়িটার উপরে সেটা কিন্তু আমরা এখান থেকে পেলাম। আর সমান সমান এফ সি প্লাস এমজি কস থিটা। তাহলে কিভাবে করে কেন্দ্রমুখী বল রিলেটেড প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা? আশা করি এটা ক্লিয়ার হয়েছে সবার। তাহলে আমাদের দেখো মূল মোটিভটা কি, কখন আমরা কেন্দ্রমুখী বল অ্যাপ্লাই করব? যখনই দেখবো বস্তু ঘুরছে এবং বস্তুর ধরো কৌণিক বেগ বের করতে বললো, পর্যায়কাল বের করতে বললো, ইট ক্যান বি এনিথিং। যখনই বস্তু ঘুরবে তখন যদি বল রিলেটেড কোনো একটা কিছু দেখো তাহলে কেন্দ্রমুখী বলের সেখানে অ্যাপ্লিকেশন করা সম্ভব। আর অনেক কিছু অ্যাপ্লিকেশন করা সম্ভব, কিন্তু আমাদের আপাতত জ্ঞান অনুযায়ী আমরা দেখলাম হ্যাঁ বস্তু ঘুরলেই কিন্তু কেন্দ্রমুখী বল সেখানে অ্যাপ্লাই করার জন্য উপযুক্ত। তাহলে কেন্দ্রমুখী বল অ্যাপ্লাই করার জন্য আমরা কি, মানে কেন্দ্রমুখী বলের সমীকরণ বানানোর জন্য আমরা কি করব? স্টেপ 1 হচ্ছে যতগুলা বল কাজ করছে সেগুলো আগে আমরা দেখব। স্টেপ 2 হচ্ছে সেই বলগুলার কেন্দ্রের দিক বরাবর উপাংশ নিব এবং কেন্দ্রের দিক বরাবর যে বলগুলো আছে সেটা থেকে কেন্দ্রের বিপরীত দিকের বলগুলোকে বিয়োগ করে আমরা সমান সমান লিখে দিব কেন্দ্রমুখী বল। তাইলেই কিন্তু হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে এখান থেকে ছোট ছোট কিছু কেস আমরা দেখতে পারি। যেমন ধরো এই যে সূত্রটা আমরা দেখলাম, এই যে সূত্রটা আমরা দেখলাম
বলো তো ঠিক যখন আমাদের এই গাড়িটা একদম এই জায়গাতে আসবে, গাড়িটা যখন এই জায়গাতে আসবে তখন ভাইয়া বলো তো থিটার মান কত হবে? গাড়ি যখন এই জায়গাতে আসবে তখন আমাদের থিটার মান কত হবে? থিটার মান তখন 0 ডিগ্রি হবে না? থিটার মানটা কি তখন 0 ডিগ্রি হবে না? ধরো একটা কাজই করি, এই গাড়িটাকে ধরে আমি এখানে নিয়ে আসি। ও, কম্বাইন করাই ছিল। সো বলো তো গাড়িটা যখন এই জায়গাতে আসলো তখন কি হবে? গাড়িটা যখন এই জায়গাতে আসবে তখন কিন্তু নিচের দিকে বল কাজ করছে mg এবং উপরের দিকে বল কাজ করছে r। তাহলে দেখো এখন তো দুইটাই সরাসরি, তাহলে এখান থেকে আমরা সমীকরণ হিসেবে যদি বানাতে চাই তাহলে কি বানাতে পারি? দেখো সমীকরণ যদি বানাতে চাই তাহলে এখান থেকে কোনটা বড় হবে? অবশ্যই mg বড় হবে, মাইনাস হচ্ছে r সমান সমান fc, তাহলে r সমান সমান হচ্ছে mg মাইনাস fc হবে, তাইলে r সমান সমান হচ্ছে mg মাইনাস mv স্কোয়ার ডিভাইডেড বাই r। তাহলে এটা হচ্ছে তো একটা মানে স্পেশাল কেস, কিন্তু এটা একটা জেনারেলাইজড কেস। দেখো যখন থিটার মান তুমি 0 বসাবা, cos 0 এর মান হচ্ছে 1, তাহলে সেখানে দেখো এই cos 0 এর মান 1 হয়ে গেলে কিন্তু এটা mg মাইনাস mv স্কোয়ার বাই r আসে। এটার ক্ষেত্রেও একই রকম চিন্তা আমরা করতে পারি যে ধরো যদি আমাদের এবার গাড়িটা এইখানে থাকে তাহলে নিচের দিকে বল কাজ করছে mg, উপরের দিকে বল কাজ করছে r, তাহলে এই দুইটার মধ্যে কোন বলটা বড় হবে? কোন বলটা বড় হবে? r বড় হবে, r মাইনাস mg সমান সমান হচ্ছে fc, তাহলে r সমান সমান আমরা লিখতে পারি fc প্লাস mg। এবং দেখো যখন এই গাড়িটা এইখানে আসবে তখন কিন্তু থিটা সমান সমান 0 ডিগ্রি, সো থিটার মান 0 হলে mg cos 0 ডিগ্রি মানে mg হয়ে যাবে শুধু। তাহলে r সমান সমান fc প্লাস mg। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ক্লিয়ার? এখন আসো আমরা এই প্রবলেমটা একটু দেখি। দেখো এখানে কি বলছে, এখানে কি বলছে, কোনো খালের উপর একটা সেতু আছে যার আকার 50 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তের চাপের মতন। সো মনে করো এইটা হচ্ছে আমাদের সেই ব্যাসার্ধটা বা এই বৃত্ত চাপটা, এটা হলো সেই ব্রিজ যার ব্যাসার্ধ হচ্ছে 50 মিটার, এই ইয়াটার ব্যাসার্ধ হচ্ছে 50 মিটার। গাড়ি সর্বোচ্চ কত দ্রুতিতে চললে সেতুর উচ্চতম বিন্দুতে গাড়িটা ভূমি ত্যাগ না করে সেতু পার হতে পারবে? এটার মানে কি? ধরো গাড়িটা উচ্চতম বিন্দু মানে এই জায়গাতে আছে, তো আমাদেরকে বলছে কত দ্রুতিতে চললে, এই ভি এর মানটা কত দ্রুতিতে চললে সেতুর উচ্চতম বিন্দু কিন্তু এইটা, সেতুর উচ্চতম বিন্দুতে গাড়িটা ভূমি ত্যাগ না করে সেতু পার হয়ে যেতে পারবে। তাহলে দেখো তুমি তো এটা জানবা না যেটা কি কেন্দ্রমুখী বলের অঙ্ক কিনা, তাহলে সেটা বোঝার জন্য এটাই যথেষ্ট না যে একটা বৃত্তের চাপ দেওয়া আছে সেই দিক বরাবর গাড়িটা পার হচ্ছে, তাহলে এখানে কেন্দ্রমুখী বলের একটা অ্যাপ্লিকেশন আছে, এটা বোঝা যাচ্ছে। তো এখানে আমরা দেখো বলছে কি সেতুর উচ্চতম বিন্দু নিয়ে যেহেতু কাজ, তাহলে এখানে অ্যানালাইসিসটা করতে হবে আমাকে। তো সেতুর উচ্চতম বিন্দুতে গাড়ি ভূমি ত্যাগ না করে সেতু পার হতে পারবে সর্বোচ্চ কত দ্রুতিতে চললে। খুব মজার অঙ্কটা। সো সবার আগে আমরা কি করব, কেন্দ্রমুখী বলের সমীকরণটাকে আগে ডিরাইভ করব। দেখো নিচের দিকে বল কাজ করছে mg, সবার আগে কি দেখতে হয়, কি কি বল কাজ করছে সেটাকে দেখতে হয়। এটা mg, এটা হচ্ছে r। দেখো যখন সমতল রাস্তা ছিল তখন কিন্তু r সমান সমান mg ছিল, যখন সমতল রাস্তা, কিন্তু যখন উত্তল রাস্তা তখন কিন্তু r সমান সমান mg আর হবে না, তখন কোনটা বেশি হবে? mg তখন বেশি হবে, r তখন ছোট হবে। সো mg মাইনাস r এইটা সমান সমান আমাদেরকে কেন্দ্রমুখী বলের যোগান mv স্কোয়ার বাই r, কেন্দ্রমুখী বলের যোগান দিবে, সেটাই হচ্ছে mv স্কোয়ার ডিভাইডেড বাই r। এখন কাহিনীটা কি, আমাদেরকে বলছে যে কত দ্রুতিতে চললে সেতুর উচ্চতম বিন্দুতে গাড়ি ভূমি ত্যাগ না করে সেতু পার হতে পারবে। সো দেখো ভাইয়া ভূমি ত্যাগ করা বলতে এখানে কি বোঝাচ্ছে? ভূমি ত্যাগ না করে, সো ভূমি যদি এরকম হয় যে গাড়িটা খুব স্পিডে যাচ্ছে, বলতো গাড়ি যদি খুব স্পিডে যায় তাহলে এরকম হওয়ার চান্স আছে না যে খুব এত জোরে গেল এই দিক দিয়ে যে গাড়িটা দেখালো ভূমি ত্যাগ করে উড়া শুরু করছে, এরকম হইতে পারে না, উড়ে যেতে পারে না?
সো আমাদেরকে বলছে না, আমি এমন একটা বেগে যেতে চাই যেটা হবে সর্বোচ্চ যত বেগে আমি পারফেক্টলি ব্রিজটা ওভারকাম করতে পারবো, পারফেক্টলি ব্রিজটা আমি ক্রস করতে পারবো, এরকম সর্বোচ্চ কত বেগ সম্ভব। দেখো ওই বেগের থেকে যদি তুমি বেশি বেগ দাও তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট নিশ্চিত, ওই বেগের থেকে যদি বেশি বেগ দাও তাহলে কিন্তু এটা একদম উড়ে যাবে, কিন্তু ওইটা আমরা চাই না। আমরা কি চাই? আমরা চাই যে যাতে করে আমাদের ব্রিজটা পার হওয়া যায়, ব্রিজটা যাতে পার হওয়া যায়। এখন একটা জিনিস একটু খেয়াল করো তো, আমাদের এই কেন্দ্রমুখী বলের যোগানটা কারা দিবে? এমজি এবং আর, এরা দুজনে মিলেই তো দিবে। এখন বলো তো এই এফসি যেই মানটা সেটা কার উপর নির্ভর করছে? আর তো ফিক্সড, এই বক্রপথের ব্যাসার্ধ আর ফিক্সড, এমও কিন্তু ফিক্সড। তাহলে বলো তো এই এফসি এর মানটা কার উপর সরাসরিভাবে নির্ভর করছে? ভি এর উপর না? তাহলে আমি যদি বেগ কমাই তাহলে আমার প্রয়োজন কম, এফসি এর মান কম হবে। যদি বেগ বাড়াই, অনেক দ্রুত গতিতে যেতে চাই, তাহলে কেন্দ্রমুখী বল বেশি লাগবে, কেন্দ্রমুখী বল এফসিটা বেশি লাগবে। এখন বলো তো দেখি এই কেন্দ্রমুখী বলটা আসলে কারা কারা সাপ্লাই দিচ্ছে? এমজি সাপ্লাই দিচ্ছে, আর সাপ্লাই দিচ্ছে। মূলত আর যত বেশি হবে তত কিন্তু কেন্দ্রমুখী বল বড় তো বাড়বে না কমবে? আর যত বেশি হবে তত কি কেন্দ্রমুখী বল বেশি পাবা না কম পাবা? কম পাবা। এমজিটা কিন্তু ফিক্সড, কিন্তু আরটা কিন্তু আসলে এখানে ভ্যারিয়েবল। এই খেয়াল করো, তাহলে বলো তো এখান থেকে এম ফিক্সড, ফিক্সড, আর ফিক্সড, এম জি ফিক্সড, তাইলে বলো তো এই ভিটা মূলত কার উপর সরাসরি নির্ভর করতেছে? ভিটা কিন্তু আর এর উপরে সরাসরি নির্ভর করছে। সো যদি এরকম হয়, আচ্ছা বলো তো দেখি ভি এর সাথে কি আর এর সমানুপাতিক সম্পর্ক না ব্যস্তানুপাতিক সম্পর্ক? দেখি এটা, এটা দেখে বুঝো কিনা। ভি যদি বাড়াও তাহলে কি আর বাড়বে না কমবে? বলো তো এটা কি, এটা ভি বাড়লে আর বাড়বে নাকি ভি কমলে আর বাড়বে? খেয়াল করো, বলো তো আর যদি বাড়ে তাহলে এই রেজাল্টের মানটা কি কমে যাবে না? তাহলে তখন ভি এর মানটা কি কমে যাবে না? বুঝতে পারছো? তাহলে দেখো আর তো বিয়োগ হয়ে গেছে, তাহলে আর যদি বৃদ্ধি পায় তখন কিন্তু এই পুরা বিয়োগ ফলটা কি হবে? হ্রাস পাবে। তাহলে ভি তখন কিন্তু হ্রাস পাবে। বুঝতে পারছো? ভিটাই কিন্তু তখন হ্রাস পাবে। তাহলে আর এর সাথে কিন্তু আমাদের এখানে ভি এর একটা সরাসরি সম্পর্ক আছে। দেখো ভাইয়া, যখন তুমি পড়ছো তখন চিন্তাগুলা এইভাবে করে করে রাখবা। আমি বলছি না যে এটা এই চিন্তাটা তোমার সরাসরি ম্যাথে লাগতে পারে না। তুমি এই যে রিলেশনগুলো, একটা সমীকরণ যখন লিখলা, সমীকরণ লেখার পরপরই কে বৃদ্ধি পেলে কে বৃদ্ধি পাবে এটাকে একটু ফিজিক্যালি চিন্তা করবা যে আচ্ছা আসলেই কি তাই? একটা রাশি হ্রাস পেলে আরেকটা বৃদ্ধি পাচ্ছে, আচ্ছা আসলেই কি তাই? এটা কেন হচ্ছে, বা এটা কি আসলেই ঘটে কিনা? এভাবে করে একটু চিন্তা করবা। ভাবার কাজটা হচ্ছে এই জায়গাগুলোতে, ফিজিক্সের ভাবার কাজটা এই জায়গাগুলোতে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। সো আমরা আশা করি এটা বুঝতে পারছো। এখন মেইন কথা হচ্ছে দেখো যে আমাদেরকে এবার প্রশ্ন দেখো, প্রশ্ন কি বলছে যে গাড়ি সর্বোচ্চ কত দ্রুতিতে চললে সেতুর উচ্চতম বিন্দুতে গাড়ি ভূমি ত্যাগ না করে পার হতে পারবে। তো বলো তো ভাইয়া, ভি বললাম এটা লাগবে আমার ম্যাক্স, এটা লাগবে ম্যাক্স। বলো তো ভি যখন বাড়ে আর তখন কি হয়? আর তখন কি হয়? কমে না? আমরা একটু আগে দেখলাম কমে। সো তাহলে আর এটা যদি ম্যাক্সিমাম দাও, আরটাকে তখন আমার মিনিমাম দেওয়া লাগবে। কে বলতে পারবা যে আর মিনিমাম কত? আর মিনিমাম কত হইতে পারে? আর মিনিমাম হইতে পারে 0। সো আর মিনিমাম যদি 0 হয়, এটা যদি 0 হয় তখনকার যে বেগটা হবে সেই বেগটাই কিন্তু ম্যাক্সিমাম বেগ। তাহলে আর যদি 0 হয় তাহলে দেখো mg সমান সমান আমরা লিখতে পারি এম ভি ম্যাক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর। এম এম কাটাকাটি হয়ে গেল, তাহলে এখান থেকে এবার যা করতেছি এগুলো ম্যাথের কাজ। ভি ম্যাক্স সমান সমান হচ্ছে রুট ওভার আর জি, ভি ম্যাক্স সমান সমান হচ্ছে রুট ওভার আর জি। তাহলে এটা হলো সেই সর্বোচ্চ বেগ। তাহলে এর থেকে যদি বেশি বেগে দৌড়াও, এর থেকে যদি বেশি বেগে যায় তখন কি হবে? দেখো তুমি যদি খেয়াল করো, একটু খেয়াল করো,
তুমি এখানে ভি ম্যাক্সের মান মনে করো পাইছো 15, সাপোজ হিসাব করে তুমি দেখছো ভি ম্যাক্সের মান আসছে 15, সাপোজ আন্দাজে বললাম। এখন তুমি এর থেকে আরো বেশি বেগ দিলা, তাহলে বেশি বেগ দিলে ধরো ভি এর মান ম্যাক্সিমাম 15, তুমি এখানে ভি এর মান দিছো 20। একটু দেখো আগে, ভি এর মান যদি 20 দাও তাহলে বলো তো তোমার কেন্দ্রমুখী বলের প্রয়োজনীয়তাটা কি আরো বেশি না আরো বেড়ে গেল না? যত বেগ দিবা বৃত্তাকার পথে ঘোরানোর জন্য তত বেশি কেন্দ্রমুখী বল সাপ্লাই দেওয়া লাগবে। এখন তো ভাইয়া এইটা কি সাপ্লাই দেওয়া তোমার পক্ষে সম্ভব? দেখো তো এমজি মাইনাস আর, আর এর মানটা যত কম হয় তত এফসি এর মান বাড়ে, কিন্তু আর এর মান তো তুমি সবচেয়ে কম যেটা হয় সেটা ধরেই নিছো। এর থেকে কি আর কম বানানো সম্ভব? সম্ভব না। তাহলে এমজিটাই কিন্তু এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর কে সাপ্লাই দিচ্ছে। তাহলে যদি এখন তোমার কেন্দ্রমুখী বল আরো বেশি দরকার হয়, এই প্রয়োজনীয়তাটা কিন্তু এমজি সাপ্লাই দিতে পারবে না। তাহলে যখন কেন্দ্রমুখী বল দরকার 100 কিন্তু আমার কাছে এমজি আছে 90, তাইলে কি দেখো কেন্দ্রমুখী এই বৃত্তাকার পথে ঘোরানোর জন্য কেন্দ্রমুখী বলের দরকার হচ্ছে 100 কিন্তু আমার কাছে সাপ্লাই আছে 90, তাহলে কি এটা ঘোরানো যাবে? ওই স্পিডে কি আমি তাহলে এটা ঘোরাতে পারবো? পারবো না। সো তখন কি হবে? তখন এটার বৃত্ত পথ অতিক্রম করবে না, এইটা তখন সাই করে সোজা হয়ে অন্যদিকে চলে যাবে, অন্য একটা পথ সেটা অতিক্রম করবে। বুঝতে পারছো? ঠিক আছে, গাড়ি বিমান হয়ে যাবে। হ্যাঁ, গুড। আর কি নেগেটিভ হইতে পারে বলতো? এই আর কি কখনো এই দিক নিচের দিকে কাজ করবে? এটা কখনো হয় যে তল তো বল যখন দিবে বস্তুর উপর উপরের দিকে দিবে, তল কি নিচের দিকে টানতে পারবে বস্তুকে? কখনো পারবে না। তো তো সবসময় প্রতিক্রিয়া বলের যে মানটা সেটা তো উপরের দিকেই হয়, 0 হইতে পারে কিন্তু এটা সবসময় উপরের দিকেই। তাহলে এখান থেকে আমরা দেখলাম, দেখো এখানে অনেকগুলা কথা বলছি, কিন্তু তোমার এখন মেইন কাজ হচ্ছে এটা নিয়ে একটু ভাবা, চিন্তা করা যে আসলে এখানে কি কাহিনী হইলো। তুমি দেখো আমাদের এখানে প্রশ্ন কি করছে, প্রশ্নটা বলছে যে একটা গাড়ি সর্বোচ্চ কত দ্রুতিতে চললে সেতুর উচ্চতম বিন্দুতে গাড়িটা ভূমি ত্যাগ না করে সেতু পার হতে পারবে। তাহলে আমি ভূমি ত্যাগ করব না, ভূমি ত্যাগ করব না, ভূমি ত্যাগ করা মানে কি? উড়ে যাওয়া। তাহলে ভূমি ত্যাগ না করে সেটা সেতু পার হতে চাই। সো তার মানে যে আমার এমন একটা সর্বোচ্চ বেগ বের করতে হবে। সো ভি এর মান যদি সর্বোচ্চ হয় তাহলে এখানে আমি দেখলাম আর কে চেঞ্জ হয়? আর চেঞ্জ হতে পারে, বাকি কেউ তো আর ভ্যারিয়েবল না। তাহলে এটা ম্যাক্সিমাম করতে হলে আরটাকে মিনিমাম করতে হবে। ঠিক আছে, কারণ একটা বাড়লে এটা তো কমে, ভি বাড়লে আর কমে। ঠিক আছে, সো তাহলে এবং এটা দেখো এমনিতে বুঝতে পারতেছো কিনা, যত স্পিডে যাবা তত কিন্তু মাটিতে চাপ কম পড়বে, যত স্পিডে যাবা তত কিন্তু মাটিতে চাপ কম পড়বে, তাই না? যত আস্তে আস্তে যাবা তত কিন্তু মাটির উপরে চাপটা বেশি পড়বে। ঠিক আছে, এই আর কি। সো আশা করি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এবার আসো পরের প্রবলেমটা দেখো কি বলছে। 1 মিটার ব্যাসার্ধের একটা অবতল বৃত্তাকার রাস্তা, এর ভেতর দিয়ে 400 কেজি ভরের একটা গাড়ি সর্বোচ্চ কত বেগে যেতে পারবে যেন রাস্তার কোনো ক্ষতি না হয়? বলে দিচ্ছে রাস্তার সর্বোচ্চ লোড ধারণ ক্ষমতা হলো 16,000 নিউটন। এটার মানে কি? আমাদেরকে বলছে দেখো একটা অবতল বৃত্তাকার রাস্তা, এইটা হচ্ছে মনে করো একটা অবতল বৃত্তাকার রাস্তা। সো এটার ব্যাসার্ধ কত? এটার ব্যাসার্ধ বলে দিচ্ছে 1 মিটার টাইপের, এটার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। এখন বললো যে এর ভিতর দিয়ে 400 কেজি ভরের একটা গাড়ি সর্বোচ্চ কত বেগে যেতে পারবে যেন রাস্তার কোনো ক্ষতি না হয়। তো বলতো যখন এটা গাড়িটা যাচ্ছিল, আমরা এই যে কোনাকুনি যখন এরকম একটা গতি ধরে নিছিলাম, এইটা হচ্ছে আমাদের সেই বৃত্তের কেন্দ্রতে, এত এই জায়গাতে থাকবে না, বৃত্তের কেন্দ্র মনে করলাম এইরকম একটা জায়গাতে আছে। সো আমাদের বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এই দিক বরাবর আর কাজ করছে, এটা মনে করলাম থিটা, এটা হচ্ছে সেই এমজি, এই দিকে আছে আমাদের এমজি কস থিটা, আর এই দিক বরাবর আছে হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে সমীকরণ আগে লিখে ফেলি যে কোনো র্যান্ডম কেসের জন্য। সমীকরণ কি হবে? আর মাইনাস এমজি কস থিটা, এটাই কিন্তু আমাদেরকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে, এফসি এর যোগান দিবে। এফসি মানে কত? এম ভি স্কোয়ার বাই আর। সো আমাদেরকে বলছে যে সর্বোচ্চ কত বেগে যেতে পারবে যেন রাস্তার কোনো ক্ষতি না হয়, এবং রাস্তাটা সর্বোচ্চ লোড ধারণ ক্ষমতা 16,000 নিউটন। ভাইয়া বলো তো এটা কি আসলে ফিল করতে পারতেছো কিনা?
রাস্তাটা এরকম বাঁকা, একটা অবতল রাস্তা, বলো তো গাড়িটা যত জোরে যাবে তত বলো তো রাস্তার উপরে কি বেশি চাপ দিয়ে তারপর যাবে না? যত স্পিড হবে তত কিন্তু এটা, যত আস্তে আস্তে যাবে রাস্তার উপর চাপ কম দিবে, কিন্তু যত বেশি জোরে যাবে তত কিন্তু এটা রাস্তার উপরে বেশি চাপ দিয়ে তারপরে যাবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, যদি স্পিডে যাও, খুব বেশি স্পিডে যাও, তাহলে আর এর মানটা কিন্তু তখন বেশি বাড়তে থাকবে। এই আর এর মানটা ম্যাক্সিমাম কত হতে পারে? ম্যাক্সিমাম দিতে পারবো আমরা 16,000 নিউটন। ম্যাক্সিমাম দিতে পারবো 16,000 নিউটন। লিখে ফেললাম 16,000 সমান সমান, আমাকে এখানে সেই ভি ম্যাক্সটা বের করতে হবে, ডিভাইডেড বাই আর প্লাস এমজি কস থিটা, প্লাস এমজি কস থিটা। এখন আমাদের এম এর মান দেওয়া আছে, দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, দেওয়া আছে। সো আমাদের ভি ম্যাক্সটা বের করতে হবে, কিন্তু ভাইয়া থিটা তো দেওয়া নাই, থিটা তো দেওয়া নাই। এখন দেখো, আমরা যদি একটা কেস এখানে চিন্তা করে দেখো, যে আমাদের বলতো যখন একটা গাড়ি এরকম বৃত্তাকার পথে যাচ্ছে তখন সবচাইতে বেশি প্রতিক্রিয়া বল কোন স্পটে ঘটছে, এটা একটু বলো তো। যে আর সমান সমান যে আমরা দেখলাম এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এম জি কস থিটা, বলো তো ভাইয়া আর এর মানটা যে কোনো একটা নির্দিষ্ট ভি এর জন্য আর এর মানটা কোন অ্যাঙ্গেলে সবচাইতে বেশি খাটছে? 0 ডিগ্রিতে না, মাঝখানে না? দেখো একটা নির্দিষ্ট বেগ মনে করো আমি যাচ্ছি, এম এর মান ফিক্সড, আর এর মান ফিক্সড, এম এর মান ফিক্সড, আর এর মান ফিক্সড। তাহলে এই কস থিটার মানটা যখন ম্যাক্সিমাম হবে, ওই নির্দিষ্ট বেগে চলমান গাড়িটা কিন্তু সেইখানে আমাকে সবচেয়ে বেশি পরিমাণ প্রতিক্রিয়া বল দিবে। তাহলে এই কস থিটার মান সবচাইতে বেশি কখন? থিটার মান যখন 0 ডিগ্রি বা কস থিটার মান যখন 1 হচ্ছে, তখনই কিন্তু এটা ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে ওই বেগে কিন্তু গেলে, গাড়িটা যদি ওই বেগে যায়, তখনই কিন্তু প্রতিক্রিয়া বলটা আমরা সবচাইতে বেশি পাবো, প্রতিক্রিয়া বলটা আমরা সবচাইতে বেশি পাবো। এখন আমাকে একটা জিনিস বলো, যে আমি দেখলাম ধরো যে কোনো একটা একটা বালতি, সেই বালতিটা সর্বোচ্চ 16 লিটার পানি ধারণ করতে পারে, সর্বোচ্চ 16 লিটার পানি ধারণ করতে পারে। তো এখন আমি যদি দেখি যে কোনো একটা বোতলে ধরো 5 লিটার পানি আছে, তাহলে তো আমি শিওর যে ওই 5 লিটার পানিটা বোতলে ঢাললে বালতি থেকে পানি উপচে পড়বে না। আবার দেখলাম কোনো একটা বোতলে 11 লিটার পানি আছে, তো আমার বালতির ধারণ ক্ষমতা তো 16, তাহলে 11 লিটার বোতল এর পানিও যদি আমি ঢালি তাহলেও কিন্তু পানি উপচে পড়বে না। সো আমরা এখান থেকে দেখো এই যে আর এর মানটা, সেই আর এর মানটা যদি ম্যাক্সিমাম যেই বলটা, এটা কোন জায়গাতে দেয়, আর সবচাইতে বেশি কোন জায়গাতে প্রযুক্ত হয়? যখন এই গাড়িটা চলতে পারে, গাড়িটা যখন চলছে তখন আর সবচাইতে বেশি প্রযুক্ত হয় মাঝখানে। তাহলে যদি মাঝখানটা কোনোভাবে অতিক্রম করে ফেলতে পারি, মাঝখানটা যদি কোনোভাবে সেফলি অতিক্রম করে ফেলা যায়, তাহলে কিন্তু বাকি অন্য কোনো জায়গাতেই আমাদের ওর থেকে বেশি বল আমরা প্রয়োগ করি না, তাই না? তার থেকে বেশি বল আমরা প্রয়োগ করি না। সো এই কারণে দেখো সবচেয়ে বেশি বল যেহেতু প্রযুক্ত হয় মাঝখানে, অর্থাৎ থিটার মান 0 ডিগ্রি হলে, থিটা সমান সমান 0 ডিগ্রি হলে সবচেয়ে বেশি আর প্রযুক্ত হয়, যেহেতু এখানে একটু লিখে দিলাম, যেহেতু থিটা সমান সমান 0 ডিগ্রি হলে সবচেয়ে বেশি আর প্রযুক্ত হয়, তাই আর সমান সমান এম ভি ম্যাক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস হচ্ছে এম জি। ঠিক আছে, তাহলে দেখো এই 16,000 যেটা, এই 16,000 যেটা, সেটার জন্য এটা হলো 400, এখান থেকে হচ্ছে ভি ম্যাক্স স্কোয়ার, আর এর মান হচ্ছে 1 প্লাস 400 ইন্টু 9.8, এখান থেকে আমরা একটা ভি ম্যাক্স বের করব। এবং দেখো যদি এখান থেকে যেই বেগটা আমি পাবো
সেই বেগে যদি যাও তাহলে কিন্তু রাস্তার মাঝখানে রাস্তাটা 16,000 নিউটন বল প্রয়োগ করবে। তো মাঝখানেই যদি 16,000 নিউটন বল প্রযুক্ত হয়, অন্য জায়গাগুলোতে কি 16,000-এর থেকে বেশি বল প্রযুক্ত হবে না কম বল প্রযুক্ত হবে বলো তো? একদম মাঝখানে যদি 16,000 নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে অন্য যেই জায়গাগুলো আছে সেখানে কি 16,000-এর থেকে বেশি বল প্রযুক্ত হবে নাকি কম বল প্রযুক্ত হবে? কম বল প্রযুক্ত হবে। তাহলে আমি যখন এই মাঝখানের এরিয়াটার থেকে হিসাব করে সর্বোচ্চ বলটা বের করে ফেলতে পারলাম, যে মাঝখানে আমার সর্বোচ্চ 16,000 নিউটন, যদি, কারণ মাঝখানে যেহেতু চাপ সবচেয়ে বেশি পড়ে, মাঝখানে যদি 16,000 নিউটনের জন্য একটা বল আমি বের করে, একটা বেগ আমি বের করে ফেলতে পারি, তাহলে ওই বেগে যদি চলতে থাকে তাহলে কিন্তু আর কোনো জায়গাতেই 16,000-এর থেকে বেশি বল আর প্রযুক্ত হচ্ছে না, বেশি বল আর প্রযুক্ত হচ্ছে না। কিন্তু বলতো যদি আমি এখন এই জায়গাতে 16,000 ধরে তারপরে হিসাব করতাম, তাহলে কিন্তু যখন মাঝে আসতাম তখন কি 16,000-এর চেয়ে কম বল আসতো না বেশি বল আসতো? রাস্তা ভাঙবে, গুড, তখন কিন্তু বেশি বল আসতো। সো এইটা হচ্ছে মেইন কাহিনী, যে আমরা এখান থেকে দেখো যে প্রথমে আগে সমীকরণটা লিখলাম, এখান থেকে আমরা আগে বের করলাম যে আচ্ছা রাস্তা তো লোড সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 16,000 নিউটন, তাহলে যেহেতু এক এক জায়গায় এক এক রকম লোড পড়ে, তো সবচাইতে বেশি লোড কোন জায়গাতে পড়ে? নর্মালি একটা নির্দিষ্ট বেগে গেলে সবচাইতে বেশি লোড কোন জায়গাতে পড়ে? মাঝখানে। তাহলে মাঝখানটাকে ধরে যদি আমি 16,000, যেহেতু ওখানে সবচেয়ে বেশি বল কাজ করতেছে, ওইখানে 16,000 নিউটনের জন্য কত বেগটা ম্যাক্সিমাম হতে পারে? সো ওইখানে যেই বেগটা হবে, ওই বেগে যদি অন্য রাস্তার অন্য অংশে যায় তাহলে তার 16,000 নিউটন বল কাজ করতেছে না, কারণ আর এর মানটা কিন্তু তখন এই থিটার মানটা কমে গেলে আর এর মানটা অন্যান্য জায়গাগুলোতে কম প্রযুক্ত হয়। বুঝতে পারছো? সো তাহলে এইটা হচ্ছে আমাদের মূল কাহিনী। আশা করি বুঝতে পারছো। সো চলো আমরা একটু দেখি আজকে কি কি আমরা পড়লাম। সো আমরা একদম শুরুতে প্রথমে আগে হচ্ছে টানবল রিলেটেড কিছু জিনিস দেখলাম, তারপরে কেন্দ্রমুখী বলের এই কনসেপ্ট আজকে দেখলাম, যে যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে কেন্দ্রের দিক বরাবর সকল বলের লব্ধি হলো কেন্দ্রমুখী বলের সমান। এরপর এই টপিকগুলো আসতেছি পরে। তারপরে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন দেখলাম, এবং সেই ক্ষেত্রে যখন উলম্ব তল, আনুভূমিক তল এবং উত্তল তল, অবতল তলের ক্ষেত্রে আমাদের আসলে যে টাইপের কনসেপ্টগুলো ছিল সেগুলো আমরা দেখলাম। এবং এই কনসেপ্টগুলো থেকে কিন্তু দেখবা আরও অনেক টাইপের ম্যাথ প্রবলেম সামনে আসবে। সো আমাদের মূল যে থিমটা, যে কনসেপ্টটা দরকার ছিল সেটা আজকের ক্লাসে হয়েছে। আমরা এই কনসেপ্টটা নিয়েই কিন্তু সামনে দেখবা আরও অনেকগুলা প্রবলেম আসলে সলভ করব। সো এই থিমটা মাথার মধ্যে ভালোভাবে ঢুকাও। কয়েকটা স্টেপ কি বললাম, যখন দেখবা বৃত্তাকার পথে ঘুরছে সেখানে কেন্দ্রমুখী বলের একটা ইফেক্ট আছে, ওইটা কেন্দ্রমুখী বল সমান কত এটা বের করার জন্য আমরা কি করব, আমরা দেখব যে বস্তুর উপরে কি কি বল কাজ করছে, তারপরে ওই বস্তুর উপরে যে বলগুলা কাজ করছে সেগুলো আমরা কেন্দ্রের দিক বরাবর তাদের উপাংশগুলাকে নিব, এবং কেন্দ্রের দিক বরাবর বলগুলার লব্ধি হচ্ছে কেন্দ্রমুখী বলের সমান। এখান থেকে কেন্দ্রমুখী বলটা আমরা সমীকরণটা ডেভেলপ করব। এইটুকু কাজ করতে পারলেই কিন্তু হবে। আজকে ভাইয়া অনেক ভালো লাগছে কনসেপ্ট পড়তে, আজকের কনসেপ্টটা খুব সুন্দর। হ্যাঁ, এই জিনিসগুলো ভালো লাগাটাই দরকার। এই জিনিসগুলো যদি ভাল লাগে তাহলে সামনের জিনিসগুলো অনেক মজা লাগবে, দেখবা ম্যাথগুলা করতে একদম বোরিং লাগবে না, এবং বুঝে বুঝে করতে পারবা, ভালো লাগবে। সো এটার জন্য ভাইয়া এতদিন যা পড়ছো, আসলে কি ফিজিক্সটা পড়ার জন্য পড়ার যতটুকু পড়তেছো ততটুকু সময় আসলে নিজের চিন্তার পিছনে একটু দেওয়া লাগবে। ভাইয়া চিন্তাটা করতে ভয় লাগে, যদি চিন্তা করে সাকসেসফুল না হই এরকম একটা ভয় তোমার মধ্যে থাকবে। কিন্তু আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি, তুমি যদি চিন্তা কিছুটা করা শুরু করো, তোমার চিন্তা সঠিক হওয়া লাগবে না, কিন্তু তুমি চিন্তা করাটা শুরু করো যে আচ্ছা দেখি তো এটা যে ভাইয়া বলছে, এরকম আজগুবি চিন্তা না যে আচ্ছা ওইটা হলে কি হতো, ওইরকম আমি বলতেছি না। যা পড়াইছি, যা তুমি খাতায় তুলছো সেইগুলো একটু না দেখে মনের মধ্যে আওড়াও, না দেখে কোথাও লেখো, এইটাকেই বলতেছি চিন্তা করা, বুঝছো? এবং এরপরে যেই টাইপের প্রবলেম পাচ্ছ সেগুলাকে থিওরির সাথে মিলানোর চেষ্টা করো, এবং যদি কোনো প্রশ্ন তখন আসবে, তো যখন দেখবা নিজে নিজে করতে যাচ্ছ তখন দেখবা অনেক প্রশ্ন মনের মধ্যে আসতেছে, সেইগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করাটার নামই হলো চিন্তা করা। কথা বুঝছো কি বললাম?
যে তুমি আগে আজকের ক্লাসে যে থিওরি পড়ানো হয়েছে সেগুলাই তুমি নিজে বাসায় থেকে একবার নিজে থেকে দেখবা, লিখবা। সো ওইগুলা লেখার সময় তোমার মধ্যে আরো চিন্তা আসবে না যে আচ্ছা এটা এটা কেন লিখলাম, এটা কেন হইলো এরকম, ভাইয়া কি এটা ক্লাসে বলছে? মেজরিটি কেসে দেখবা আমার ওটা অলরেডি ক্লাসে বলা আছে। যদি না বলা থাকে তাহলে তো বেঁচেই গেলা, ভেরি গুড। তখন ওটা নিয়ে নিজে ভাববা বা এটা নিয়ে কমেন্টে প্রশ্ন করবা। তবে আসলে 95% কেসেই দেখবা যেইটা নিয়ে তুমি আটকায় যাচ্ছ সেটা অলরেডি ক্লাসের মধ্যে বলে দেওয়া আছে। এই জন্যই আমরা ক্লাসগুলো বারবার করে করতে বলি। কিন্তু আসলে হয় কি, তোমার মধ্যে যখন একটা জানার ডিমান্ড তৈরি হবে তখন আমার উত্তরগুলা তোমার কাছে ভ্যালুয়েবল মনে হবে, তোমার কাছে তখন ওইটা মনে হবে যে না কার্যকরী। কিন্তু যখন তোমার মধ্যে আমি যে উত্তরটা অলরেডি দিয়ে দিচ্ছি সেটা জানার ইচ্ছা নাই বা আগ্রহ নাই বা চিন্তা ওই পর্যন্ত করোই নাই, তখন এই জিনিসগুলো তোমার জন্য একটা বার্ডেন হয়ে যাবে। সো জগ আছে, কিন্তু গ্লাসের ধারণ ক্ষমতা বাড়াইতে হবে। সো গ্লাসের ধারণ ক্ষমতা যদি বাড়ে তাহলে জগের পানি ঢাললে গ্লাস আস্তে আস্তে ভরবে। এখন এই গ্লাসের ধারণ ক্ষমতা বাড়াবা কিভাবে? সেটার জন্যই হচ্ছে ওই চিন্তা করাটা। চিন্তা করবা কিভাবে অলরেডি বললাম, যা কিছু ক্লাসে পড়াইছি সেইগুলা নিজে থেকে একবার লিখবা, সমীকরণগুলো একবার লিখবা, কেন এটা লিখছি সেটা নিয়ে চিন্তা করবা। ওইটাই চিন্তা, তোমার কাজ। চিন্তা করা বলতে আমরা এটাই বলতেছি, কেন এটা লিখলাম, ওইটা লিখলাম না কেন, ওইটা লিখলে কি হতো, কি বুঝাইতো, এইগুলা নিয়ে চিন্তা করবা। সো যত এটা চিন্তা করবো ভাইয়া তুমি ফিজিক্স দেখবা ফিল করতে পারতেছো, বুঝতে পারছো, ভাল লাগছে। এবং যেখানে আটকায় যাবা, আমি বললাম মেজরিটি কেসেই দেখবা যদি আবার ঘুরে এসে ক্লাসটা দেখো তুমি দেখবা যে বুঝে গেছো, বুঝতে পারছো। সো এইটার জন্য ইয়া করবা না, টেনশন নাই, কোনো টেনশন নাই, ভাইয়ারা আসি। তোমার যে প্রশ্নগুলো থাকবে সেগুলো ডিসকাশন গ্রুপে দাও বা কমেন্টের মধ্যে দাও, যে ক্লাসের পরে যখন জিজ্ঞেস করছি। কিন্তু ভাইয়া ওই পাত্রের ধারণ ক্ষমতা বাড়াইতে হবে। এটার জন্য যত চিন্তা করবা তত দেখবা আস্তে আস্তে বুঝতে পারতেছো, ভাল লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।